জ্যোতিকে ঈশান নিজের ঘরে এনে শুয়ে দেয়। তারপর রুমের ভিতর দড়ি খুঁজতে থাকে। এই মেয়ের যা তেজ, নয়তো কিছুতেই সামলানো যাবে না। এদিক ওদিক দড়ি খুঁজেও যখন পেল না, তখন আলমারি থেকে দিনের একটা ওড়না বের করে, একটা দিয়ে পা বাঁধে। তারপর বাইরে গিয়ে আরেকটা দড়ি আনে, দড়ি দিয়ে হাত বাঁধে। কিছু সময় অপেক্ষা করার পরও যখন জ্ঞান ফিরে না জ্যোতির, আর অপেক্ষা করে না ঈশান। এই মেয়ে নিজে থেকে জ্ঞান ফেরার অপেক্ষায় থাকলে সব পরিকল্পনা ভেস্তে যাবে। আমারও যাবে, আমও যাবে, ছালাও যাবে। এই বুড়ি আবার এসে পড়বে। ঈশান তাড়াতাড়ি গিয়ে টেবিলের উপর থেকে জগ হাতে নেয় পানি নেওয়ার জন্য, কিন্তু জগটা হাতে নিয়ে মেজাজটাই খারাপ হয়ে যায়। এক ফোঁটা পানিও নেই জগে। দিনা বাপের বাড়ি যাওয়ার আগে হয়তো রেখে যায়নি, এটা ভেবে হয়তো ঈশান বাড়িতেই আসবে না। মনে মনে দিনাকে একটা বাজে গালি দেয় ঈশান। তারপর রুম থেকে তাড়াতাড়ি বের হয়ে যায় পানি আনার জন্য। পানি নিয়ে ঈশান দ্রুতই ফিরে আসে। জগের ঢাকনা খুলে জ্যোতির মুখে পানির ছিটা দিতে থাকে। নিজের মুখের উপর পানির অস্তিত্বে জ্যোতির জ্ঞান আস্তে আস্তে ফিরতে থাকে। চোখ পিট পিট করে তাকায়, ঠাউর করতেই পারে না এখনো কোথায় আছে সে। শরীরটা কেমন যেন লাগছে, হাতে পায়ে শক্তি পাচ্ছে না। ওইদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে কোথায় সে। রুমটা তার কাছে অপরিচিত, আগে কখনোই আসেনি। তারপর সামনে চোখ যেতে ঈশানকে দেখতে পায়। হুট করে সব মনে পড়ে যায়। ঈশান একটু দূরে দাঁড়িয়ে জ্যোতির দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে, হাতে পানির জগ। জ্যোতি উঠে বসার চেষ্টা, হাতে পায়ে বাধা পায়। হাত পায়ের দিকে তাকিয়ে দেখে ওড়নার দড়ি দিয়ে বাঁধা। অনেক কষ্টে উঠে বসে। ঈশান, তুই আমাকে এখানে জোর করে নিয়ে এসেছিস? জি ভাবিজান, আমি ছাড়া এই ভালো কাজ কে করবে? তুই আমার হাত পায়ের বাঁধন খোলাকে তোর ভালো কাজের নমুনা আমি দেখাচ্ছি। আহ, কি তেজ, একদম বুকে গিয়ে লাগে। এরকম তেজি মানুষকে বশ করার মজাই আলাদা। তুই কি করতে চাইছিস? আমাকে এখানে ধরে নিয়েছিস কেন? সব কিছু কেড়ে নিয়েছিস, আবার কি চাই? ভাবির ভালোবাসা আর আদর। ঈশানের কথায় জ্যোতি থমকে যায়। এটা কি বলছে? কাঁপা কাঁপা গলা জ্যোতি বলে ওঠে, মানাটা খুবই সহজ। আরও সহজ করি বলি, আজকে আমার জোর করতে একদম ইচ্ছে করছে না, তাই আপোষে আসি। দেখো, ইরহান এখন বাড়িতে নেই, তোমার তো কিছু চাওয়া পাওয়া আছে নাকি? জ্যোতি কপাল কুঁচকে ঈশানের দিকে তাকায়। ঈশান জ্যোতির মুখভঙ্গি দেখে বলে, বুঝতে পারোনি? যতটা চালাক তোমায় ভেবেছি, ততটাও চালাক তুমি নও দেখছি। সোজাসাপটা বলি, তোমার তো শরীরের কিছু চাহিদা আছে নাকি? বর্ত থাকে বিদেশে, কথা বলা আর টাকায় কি সেই সুখ তুমি মেটাতে পারবে? ঈশানের কথায় জ্যোতির গা গুলিয়ে আসে। ছি বলে রাগে চোখে তাকায়। ওসব চিৎকার করে লাভ নেই। মনে মনে যে ঠিকই চাইছো আমি খুব ভালো করেই জানি। দেখলাম তো কিছু সময় আগে নিজের বরকে কিভাবে কাছে চাইছিলে, এখন আমার সামনে ভাব ধরছ। তুই লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনেছিস, ভুলে গেছিস আমি তোর কি হই? বড় ভাবি হই। এজন্যই তো বাপের চাহিদা পূরণ করতে চাইছি। দেবর হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? কথা দিচ্ছি, কেউ জানতে পারবে না, ইরহানও জানবে না। বিষয়টা তোমার আর আমার মাঝেই থাকবে। তুমিও মজা নাও, আমাকেও দাও একটু। জানোয়ার, তোর জীব আমি টেনে ছিঁড়ে ফেলবো। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই এসব বলছিস কোন সাহসে? ঘরে বউ রেখে তুই অন্য মেয়ের দিকে নজর দিস, খবিস। তুই একবার বাঁধনটা খোল। কথাগুলো বলে জ্যোতি হাত পা মুচড়ামুচড়ি করতে থাকে। আরে রাগে না ভাবি, কথাটা টেনে টেনে বলে। আর ঘরে বউ থাকলে কি হবে? একটা কথা জানো না, পরের ঘরের পিঠা খাইতে লাগে মিঠা। ঈশান, ভালোই ভালোই বলছি, আমায় যেতে দে, নয়তো তোর কি হাল হবে ভাবতেও পারবি না। চিৎকার করে এখন লোক জড়ো করে গ্রামের লোকদের হাতে তোকে গণদোলায় খাওয়াবো আমি। জ্যোতির কথা শুনে ঈশান হো হো করে উচ্চস্বরে হেসে ওঠে, যেমন জ্যোতি কোনো মজার কৌতুক বলেছে। এই যা, কর চিৎকার, ডাক লোকদের, তাতে আমার কি হবে? যা হওয়ার তোর হবে, বদনাম হবে তোর, গ্রামের লোককে মুখে চুনকালি লাগাবে তোর। জ্যোতি ভাবনায় পড়ে যায়। গ্রামের লোক আসতে আসতে তোর বাঁধন খুলে দেব। তারপর যখন জানতে চাইবে তুই এখানে কেন, তখন বলবো তোর শরীরের চাহিদা মেটাতে এসেছিস, আমি রাজি না হয়ে আমাকে অপবাদ দিতে এসেছিস। সবাই তাই বিশ্বাস করবে, কেন জানিস? কারণ তোর বর বিদেশ, আর এসব ঘটনা অহরহর ঘটে চলেছে। ঈশানের প্রতিটি কথায় রাগে গা জ্বলে জ্যোতির। আসলে কি গ্রামের লোক জ্যোতিকেই দোষারোপ করবে? কিছু ভাবতে পারছে না, চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। জ্যোতি যদি জানতো ঈশানের উপর গ্রামের লোক আগে থেকেই ক্ষেপে আছে, একটা সুযোগ পেলেই চলে।
কিন্তু জ্যোতি এসবের কিছুই জানে না। চারিদিকে অন্ধকার হয়ে গেছে অনেক আগেই। ইরহান কাজে একটু বিরতি পেয়ে জ্যোতিকে কল লাগায়। মেয়েটার সাথে কথা না বললে শান্তি পায় না। সারাদিন কথা বলেও মনে হয় তৃপ্তি মেটে না। এই যে কিছু সময় আগে মাত্র কথা বললো, তবু এখন কেমন ছটফট করছে মনটা কথা বলার জন্য। কল দিয়ে কানে ধরতে শুনতে পাই অপর পাশ থেকে একটা মহিলা কণ্ঠে বলে উঠেছে, মোবাইল বন্ধ আছে। মোবাইল বন্ধ শুনে ইরহানের কপালে ভাঁজ পড়ে। মোবাইল বন্ধ কেন থাকবে? দুপুরে ঘুমানোর সময় তো ফুল চার্জ দিয়েছে। জ্যোতি কি বন্ধ করে রেখেছে মোবাইল? সেটা কি করে সম্ভব? মোবাইল বন্ধ কেন করে রাখবে? আরও কয়েকবার কল লাগায় কিন্তু বন্ধই বলছে। এবার ইরহানের ভিতর ভয় আর টেনশন ঢুকে যায়। মেয়েটা বাড়িতে একা আছে, কিছু হলো না তো আবার? জ্যোতির কিছু হয়েছে ভাবতে গেলে কলিজা মোচড় দিয়ে ওঠে। ভিতরে এসে অস্থিরতা ভর করে। কিছু সময় পায়চারি করার পর দাদির কথা মাথায় আসে। দাদির তো এতক্ষণে চলে যাওয়ার কথা। দাদির ফোনে কল দিতে থাকে, রিং হচ্ছে কিন্তু রিসিভ হচ্ছে না। একের পর এক কল দিতে থাকে আর বলতে থাকে, দাদি কলটা ধরো। জ্যোতির দাদি তখন রিক্সাতে নিজের কোমরে গুজে রাখা ব্যাগটা বের করতে থাকে ফোনটা নেওয়ার জন্য। ফোন হাতে নিয়ে কল রিসিভ করতে ইরহান তড়িঘড়ি করে বলে ওঠে, দাদি ফোন কেন ধরছিলে না? সব ঠিক আছে? জ্যোতি ঠিক আছে তো? না জামাই, আমি তো রিক্সাতে বাড়ি যাচ্ছি। তুমি এখনো বাড়ি যাও নাই দাদি? এই তো যাইতেছি, একটু দেরি হয়ে গেছে। দাদি তাড়াতাড়ি বাড়ি যাও। জ্যোতির ফোন বন্ধ, আমার টেনশন হচ্ছে দাদি, দোহাই লাগে, তাড়াতাড়ি যাও। জ্যোতির ফোন বন্ধ? কিন্তু ফোন বন্ধ কেন? আমি কিছু বুঝতে পারছি না। ইরহানের অস্থিরতা দেখে উনিও চিন্তায় পড়ে যান। রিক্সা চালককে তাড়াতাড়ি যাওয়ার কথা বলে। ইরহানকে বলে, তুমি টেনশন করো না, হয়তো ফোনে চার্জ নাই, নয়তো ফোনে কোনো সমস্যা হয়েছে হয়তো। তাই যেন হয় দাদি, আল্লাহ যেন আমার জ্যোতি রানীকে সুস্থ রাখে। তুমি গিয়ে আমাকে জানাও। অন্যদিকে তাসলিমা বানু ঈশানকে একের পর এক ফোন দিয়ে চলেছে। রিং হয়ে কেটে যাচ্ছে কিন্তু ঈশান ফোন তুলছে না। ছেলেটার জন্য চিন্তা হচ্ছে। এই ছেলে নিজের জি মতো চলাফেরা করে, আগে পরে কি হবে সেই বিষয়ে একটুও ভাবে না। এই যে নিজের মা ফোন দিচ্ছে, ফোনটা রিসিভ করার প্রয়োজন ও মনে করছে না। আজ সকাল থেকেই মনটা তার কু ডাকছে। কোন অঘটন না ঘটে, সব তো এই ছেলেটাই ঘটাবে। যে সে অঘটন তো আর ঘটাবে না, কিভাবে সামলাবে তখন? আরও কয়েকবার কল করার পরও যখন রিসিভ করে না, তখন সিদ্ধান্ত নেয় এই রাতেই বাড়ি চলে যাবে। নয়তো সারারাত চিন্তায় থাকবে, ঘুমোতেও পারবে না। অনেক হয়েছে, তোকে তোর সম্মতিতে আমার করতে চেয়েছিলাম, কিন্তু তুই মানলি না। তোর হয়তো জানা নেই এই ঈশানের চোখে যেটা পড়ে সেটা সে সে নেয়, নয়তো ছিনিয়ে নিতে জানে। তোকে আমার এত সময় দেওয়াটাই ঠিক হয়নি। এখন জোর করেই সব করব বলেই নি হাসি দিয়ে এগোতে থাকে। জ্যোতি চেষ্টা করেও হাতে পায়ের বাঁধন খুলতে পারছে না। ভয়ে তার কলিজা শুকিয়ে যাচ্ছে। দেখ ঈশান, একদম আমার কাছে আসবি না। আমাকে একদম ছোঁয়ারও চেষ্টা করবি না বলে দিলাম। তোর ভাই শুনতে পারলে তোকে কিন্তু ছাড়বে না ঈশান, মাটিতে পুঁতে ফেলবে তোকে। কে ভাই? ওই ইরহানকে আমি কোনো দিন ভাই বলে মানিই নাই। আর সে ওই প্রবাস থেকে আমাকে কি করবে? তোর কারণে খেয়েছিলাম, সেটাও ভুলিনি আমি। ঈশান, না করছি, আমাকে ছুবি না। একটু তো নিজের বিবেকটা জাগ্রত কর। এত নিচে নামিস না, আল্লাহ সহ্য করবে না। ঈশান আসতে আসতে জ্যোতির অনেক কাছে চলে এসেছে। ঈশানের নিঃশ্বাস জ্যোতির মুখে রি খাচ্ছে। ঘৃণায় ইচ্ছে চোখ দিয়ে পানি পড়ছে জ্যোতির। ঈশান টান দিয়ে জ্যোতির ওড়না খুলবে বুঝতে পেরে চোখ বন্ধ করে জোরে ঈশানন বলে চিৎকার করে ওঠে। হুট করে ঈশানের আর্তনাদ শুনে চোখ খুলে জ্যোতি। অনেক কষ্টে আবার উঠে বসে নিচে তাকিয়ে দেখে ঈশান ঘাড়ে হাত দিয়ে নিচে বসে আছে। ঈশান ব্যথাতুর চোখে সামনে তাকিয়ে বলে, তুমি কখন এলে? আমাকে তুমি ঘাত করলে? ঈশানের কথার কোনো উত্তর না দিয়ে এগিয়ে গিয়ে জ্যোতির হাত পায়ের বাঁধন খুলে দেয়। জ্যোতি অবাক হয়ে ছলছল চোখে তাকিয়ে রয়। এতদিন শত্রুর মতো আচরণ করে, অপমান করে, আজ তাকে বাঁচাচ্ছ? ঈশান মাথায় বেশ জোরে ঘাত পেয়েছে। লাঠির বাড়িটা লেগেছে বেশ ভালোভাবেই। তেরো জায়গাটা হাত দিয়ে চেপে ধরে নিচে বসে আছে। আর সামনের দিকে এই কাণ্ড ঘটানো রমণীটির দিকে তাকিয়ে আছে, যে এখন জ্যোতির হাত পায়ের বাঁধন খুলে দিতে ব্যস্ত। এত বড় একটা ঘটনা ঘটিয়েও মুখভঙ্গি নির্বিকার। ঈশানের বিষয়টা সহ্য হলো না। তেতে উঠে বলল, এই তুই আমায় মারলি? তোর সাহস দেখছি বেড়ে গেছে, তুই কোন সাহসে আমার গায়ে হাত তুলেছিস? ঈশানের কথা কেউ কানেই তুলছে না। জ্যোতি অবাক চোখে তার হাত পায়ের বাঁধন খুলে দেওয়া রমণীটির দিকে তাকিয়ে আছে। ঈশান এবার একটা ছুঁড়ে মারে, যা শুনে দুইজনই ঈশানের দিকে দৃষ্টি দেয়। তারপর জোরে চিললিয়ে বলে উঠে, ঈশান ভুলে ও মুখ খারাপ করবে না। তোমার পের পূর্ণ হয়ে গেছে, এইবার তুমি আর রক্ষা পাবে না।
ও রেব্বা, সেই না হলে আমার বউ। কি সুন্দর নিজের বরকে মকি দিচ্ছে। অনেক দিন হয়ে গেল তুই আমার হাতে মা ইর খাস না, তাই না রে দিনা? তোর শরীর ম্যাজ ম্যাজ করছে নিশ্চয়ই মা ইর খাওয়ার জন্য। জুথিকে বাঁচানো ব্যক্তিটা আর কেউ নয়, ঈশানের বউ দিনা, যে কিনা এতদিন নানান লে জুথিকে কথা শুনিয়েছে, অপমান করেছে, কত ভাবে তি করার চেষ্টা করে গেছে। এই দিনা তুই এটা বল, তুই ঘরে ঢুকলি কি করে? আমি তো ভিতর থেকে লক করে রেখেছিলাম। ভিতর থেকে কেউ না খুললে বাইরে থেকে কেউ ভিতরে ঢুকতে পারবে না। আর তোর কাছে তো চাবিও নেই, তুই কি করে ঢুকলি? দিনা ঈশানের কথায় তা ইচ্ছিল্যের হাসি দেয়। তারপর বলে ওষ্ঠ ঋতু পুরুষ, তোকে কে বলেছে আমি এখন ঢুকেছি ঘরে? ঈশান কপাল কোচকে ফেলে, কখন ঢুকেছিস? কালকে যখন মেয়ে এনে অতি করছিলি আমাদের এই রুমে, তখন। মেয়ে পেয়ে এতটাই ব্যস্ত ছিলি মেইন দরজাটা দিতে ভুলে গেছিস। এতদিন বাইরে এসব করে বেরিয়েছিস, এইবার সুযোগ বুঝে ঘরে নিয়ে এসেছিস, সবই আমি দেখেছি। কাল বাড়িতে আসলে তোকে আমি দেখিনি কেন? কোথায় ছিলি তুই? মিথ্যা বলে আমার সাথে মজা নিচ্ছিস? তোর সাথে মজা তাও আমি? কাল বাড়িতে মায়ের সাথে রাগারাগি করে করে রাতের বেলায় বেরিয়ে এসেছিলাম। বাড়িতে এসে দেখি দরজা শুধু ভিড়িয়ে রাখা। বেশ অবাক হয়েছিলাম। তুই তো বাড়ি থাকবি না ভেবেছিলাম, হয়তো তোর মা দরজা দিতে ভুলে গেছে। ঘরে ঢুকে আগে তোর মায়ের কাছেই গিয়েছিলাম দেখা করার জন্য। গিয়ে দেখি তোর মা নেই। ভাবলাম কোথাও হয়তো গিয়েছে, বেশি মাথা ঘামাইনি। শরীরটা বেশ ক্লান্ত লাগছিল, তাই তাড়াতাড়ি রুমে আসতে গিয়ে রুমের সামনে এসে যা দেখি তা আর নাই বলি। এরকম দৃশ্য আমার কোনো যেন কখনো না দেখে। তুই আমায় এতদিন অনেক কষ্ট দিয়েছিস, সব মাথা পেতে নিয়েছি। কিন্তু কোনো নারী তার স্বামীকে ওই অবস্থায় অন্য একটা মেয়ের সাথে করতে পারবে না। ওই দৃশ্য দেখে আমি নির্বাক হয়ে গিয়েছিলাম। কথা বলার শক্তিও আমি হারিয়ে ফেলেছিলাম। চুপচাপ পিছিয়ে গিয়ে ইরহান ভাইয়ের রুমটায় চলে যাই। তোদের দেখে আমার গা খুব গোলাচ্ছিল। অনেক কষ্টে রুমে ঢুকে দরজা লক করে বসে থাকি। পুরো শরীর লা করছিল। কাল থেকে আজ সন্ধ্যা পর্যন্ত আমি ওই রুমেই ছিলাম। জুথি এইখানে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। কি করবে বা বলবে জুথি বুঝতে পারছে না। এই প্রথম জুথি কথা খুঁজে পাচ্ছে না বলার জন্য। এখন কিছু বলা ঠিকও হবে না বলে জুথির মনে হচ্ছে। এই দিকে জুথির দাদি গেইটের সামনে এসে রিকশা থেকে তাড়াতাড়ি নামে। তারপর ভাড়া মিটিয়ে প্রায় দৌড়ে ভিতরে ঢোকে। চারিদিকে অন্ধকার, ছোট্ট মোবাইলের আলো দিয়ে এগিয়ে যায়। ঘরের সামনে গিয়ে অবাক হয় এইটা ভেবে এখনো ঘরে আলো জ্বলেনি। ঘরে আলো জ্বালালে টিনের ফাঁকা দিয়ে আলো এসে বাইরে পড়ে। দরজার সামনে এগিয়ে যেতেই কিছু একটা পায়ের নিচে পড়ে। মোবাইলের লাইট নিচে তাক করতেই দেখতে পায় জুথির ফোনটা। নিচে বসে তাড়াতাড়ি করে তুলে নেয়। ভাগ্যিস জোরে পাড়া লাগেনি। কিন্তু জুথির মোবাইল এখানে এইভাবে পড়ে আছে কেন? ভিতরে এবার ভয়ে ঢুকে যায়। তাড়াতাড়ি দরজা খুলে ঘরে ঢুকে বাতি জ্বালাতে জ্বালাতে জুথিকে ডাকে। কোনো সাড়া শব্দ নেই। চারদিকে চোখ বুলিয়ে দেখে ঘরের কোথাও নেই জুথি। কোথায় চলে গেল মেয়েটা? জুথির মোবাইল চালু করতে গিয়ে বুঝতে পারে বন্ধ হয়ে আছে। অন্যদিকে ইরহান একের পর এক জুথির ফোনে আর দাদির ফোনে কল দিয়ে চলেছে। জুথির ফোন বন্ধ, দাদি কল ধরছে না। টেনশনে মাথা ফেটে যাচ্ছে ইরহানের। আল্লাহকে ডাকছে শুধু মনে মনে। একটাই প্রার্থনা তার, জুথি রানী যেন ঠিক থাকে। হি সা লা ম থাকে, কিছু যেন না হয়। ইরহানের খুব হচ্ছে। ইচ্ছে করতেছে এক ছুটে দেশে চলে যেতে। দাদির অবস্থা খারাপ জুথিকে না দেখতে পেয়ে। বাইরে গিয়ে গোসলখানা, টয়লেট সব চেক করে কোথাও নেই। কই গেল মেয়েটা? আস্তে করে ডাকতে থাকে। কোথায় খুঁজবে এখন কিছুই বুঝতে পারছে না। মেয়েটার চিন্তায় ঘাম ছুটে গেছে রীতিমতো। পরক্ষণে পুকুর পাড়ের কথা মাথায় আসতে দৌড়ে পুকুর পাড়ে যায়। এই বয়সে এসব দৌড়াদৌড়ি করা যায়? তাও করছে নাতনিটাকে খুঁজে বের করতে হবে। তোকে আমি ছাড়ব না দিনা, তোকে আমি দিব। এখন তুই সামনে থেকে যা, তোকে আমি পরে দেখে নিছিস। এখন আমার কাজে একদম বাধা দিবি না। তুই লাখ দেওয়ার জন্য আগে তো বেঁচে থাক। তুই কি ভেবেছিস আমি ওই রুমে বসে সারাক্ষণ বসে শোক পালন করেছি? মোটেও না, তোকে কিভাবে শেষ করব সেই উপায় খুঁজেছি। তুই অনেক মেয়ের জীবন তাদের ইচ্ছায় অনিচ্ছায় নষ্ট করেছিস। আর না, শেষে কিনা নিজের ভাবির দিকে জ্বর দিলি। আরে মা নি যতই করিস ওদের সাথে, তাই বলে এমন কাজ করবি? তোকে আজ আমি ছাড়ব না। অনেক হয়েছে আর না। তোকে আমি আমার ভালোবাসার মানুষটার কাছে চলে যাব। যাকে আমি বিয়ের আগেই আমার মনে করেছিলাম তার কাছে। সেই মানুষটা আজও আমার পথ চেয়ে বসে আছে। ঈশান এইবার উঠে দাঁড়িয়ে দিনারে বলেতে আসতে নিলে দিনা তার হাতের লাঠি দিয়ে ঈশানের মাথায় আবার ঘাত করে। মুহূর্তের মধ্যে বন্যা বয়ে যায়। ঈশান শব্দ করে শুয়ে কাতরাতে থাকে। জুথি দেখে চোখ বন্ধ করে নেয়। দিনা জুথির কাছে এগিয়ে এসে কাঁধে হাত রেখে বলে, তুমি তোমার ঘরে যাও বোন।
তোমার সম্পর্কে কেউ কিছু জানতে পারবে না। আমি যে এই কাজ করেছি সেটার প্রমাণ লোক ঠিক পেয়ে যাবে, কিন্তু আমাকে পাবে না। তোমার নাম এসবে জোড়াবে না। তোমাদের সাথে অনেক অন্যায় করেছি। এই যা তারা চিহ্ন নো তারা চিহ্ন তারা চিহ্ন হ্রদের সাথে মিলে। পারলে মাফ করে দিও। জুথি দিনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আজ এই দিনাকে সে চিনতে পারছে না। আগের দিনার সাথে কোনো মিল নেই। দিনার দিকে তাকিয়ে আবার ঈশানের দিকে তাকায়। দিনা হয়তো বুঝতে পারছে বিষয়টা। তুমি এর চিন্তা করো না। এরে তোমার শাস্তি দিয়ে তোমার হাত নোংরা করতে হবে না। চিন্তা করো না, একেবারে হয়তো মারব না, কিন্তু এমন অবস্থা করব কোনো মেয়েদের দিকে তাকাতেও পাবে। তুমি চলে যাও। জুথি দিনার মাথায় কাপা কাপা হাত রেখে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে দৌড়ে বের হয়ে আসে। হাত পা তার কাঁপছে, শরীরে একটুও বল পাচ্ছে না। জুথি দৌড়ে বাইরে এসে হাঁপাতে থাকে। আল্লাহ তাকে আর তার সন্তানকে দিনাকে পাঠিয়ে বাঁচিয়ে দিয়েছে। অনেক কষ্টে শক্তিহীন শরীরে ঘরের সামনে এসে দাঁড়ায়। ঘরে বাতি ঝালানো দেখে বুঝতে পারে দাদি এসেছে। ফুটবল কণ্ঠে দাদিকে ডাক দেয়। দুইবার ডাকার পরও কোনো সাড়া শব্দ পায় না। জুথির দাদি পুকুর পাড়ে আরও অন্যান্য জায়গায় জুথিকে খুঁজে না পেয়ে ঠিক করে নেয় ইমনদের ওইখানে যাবে। পরে ঘরের সামনে এসে জুথিকে দেখতে পায়। ও বু, তুই কইছিলি? বলেই জুথির কাছে এগিয়ে যায়। দাদি আমায় ধরে ঘরে নেও। আর পানি দাও, শরীরে শক্তি পাচ্ছি না, গলা শুকিয়ে গেছে। জুথির দাদি জুথিকে ধরে ঘরে নিয়ে যেতে যেতে নানান প্রশ্ন করতে থাকে আর বিলাপ করতে থাকে। ঈশানকে দিনা ইচ্ছে মতো মা রতে থাকে আর মুখে যত গালাগাল আসে সব বলেছে। এই লোকটা তার জীবনটা শেষ করে দিয়েছে। এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে একদিনও শান্তি পায়নি। প্রতিদিন শান্তিরা গুণে লেছে। মানুষের সামনে ভালো থাকার অভিনয় করলে কি হবে, সে তো ভালো ছিল না। কোনো একটা বিষয় নিয়ে ল আর মারামারি করত। শুধুমাত্র নিজের বাপের বাড়ির লোকজনের জন্য সে মুখ যে এই বাড়িতে পড়েছিল। মা ছেলে তাকে শান্তি দেয়নি। আর করবে না। হর বাদ ভেঙে গেছে। এইবার সব সুদে আসলে ফিরিয়ে দেওয়ার পালা। ঈশান মা করতে না পেরে দিনাকে থামতে বলছে। দিনা তা শুনছেই না। একের পর একা ঘাত করে চলেছে। প্রথম বাড়ি যাও কম ছিল, কিন্তু দ্বিতীয় বাড়িতেই ঈশানকে দিনাকু করে ফেলেছে। ঈশানের আর পাল্টা কিছু করার বা নিজেকে রক্ষা করার এক বিন্দু শক্তিও নেই। তোর মেয়েদের প্রতি খুব নেই তাই না রে? আজকে আমি তোর এমন অবস্থা করব তুই মেয়েদের দেখলেও পাবি। চোখ নামিয়ে নিবি। চোখে মেয়ে দেখলেও তোর আর নেশা লাগবে না। ঈশান এমনিতেই মাথা ধরে ব্যথায় রাচ্ছে। রতে মেঝে ভেসে যাচ্ছে। অল গলায় বলে, দিনা আমি তোর স্বামী হই। কিছু করিস না, তোর হবে। ঈশানের কথায় দিনা শব্দ করে হেসে দেয়। যেন কোন মজার কৌতুক শুনেছে সে। আয় হায়, কার মুখে কি শুনছি আমি? তুই ঈশান পু নের হিসাব রাখিস? ওমা, কবে থেকে ঈশান ব্যথায় চোখ মুখ কোচকাচেছ। মনে মনে এইটাই চাচ্ছে তাছলিমা বানু যেন আসে, নয়তো সব শেষ। তুই আমার স্বামী তাই না? কথাটা বলেই নিচে বসে ঈশানের চুল জোরে টেনে ধরে। রে গেলাম দিনা। যা তুই রে। তোর মতো কি টের বেঁচে থাকার দরকার নেই। তুই শুধু পৃথিবীর ময়লা আর কিছুই না। তোকে আমি জীবিত আমার মনে কবেই দিয়েছি। তোকে আমি এখন স্বামী হিসাবে মানি না। তোর মতো স্বামী আমার দরকার নেই। কারোই দরকার নেই। তোর এই সুন্দর মুখটা দেখলেও আমার না লাগে। বলেই এক দলা থুথু ছুঁড়ে মারে ঈশানের মুখে। তারপর উঠে দাঁড়িয়ে ঈশানের গোপন অঙ্গে বার কয়েক লাথি মারে। ঈশান আর করতে না পেরে দিনার পায়ে দরে মাফ চাইতে থাকে। আমায় ছেড়ে দে দিনা। ভুল হয়ে গেছে, মাফ কর। করতে পারছি না। ছেড়ে দে আমায় দিনা। ছেড়ে দিতে বলছিস? ছেড়ে দে আমায়। কিন্তু ছেড়ে দিলে ভালো হয় তো তুই আবার এমনই করবি? করব না। তোর কথা বিশ্বাস করব তাও আমি? কখনো না, কারণ কুকুরের লেজ কখনো সোজা হয় না। কথাটা বলে লাঠিটা শক্ত করে ধরে ঈশানের মাথায় সজোরে রি মারে। ঈশান মাগো বলে এক চিৎকার করে চুপ হয়ে যায়। দিনা ঈশানের দিকে তাকিয়ে লাঠিটা নিচে ফেলে দেয়। তারপর দীর্ঘ শ্বাস ছাড়ে। হাঁপিয়ে গেছে সে। কোমরে রাখা তার ফোনটা বেজে চলেছে। হয়তো তার ভালোবাসার মানুষটা এখনো সে যাচ্ছে না বলে অধৈর্য হয়ে কল দিচ্ছে। দিনা চলে যাওয়ার জন্য উঠে ও কি মনে করে ফিরে আসে। আলমারির দিকে তাকিয়ে এগিয়ে গিয়ে আলমারি খুলে ঈশানের ভাগের যত টাকা পয়সা আছে সব একটা ব্যাগে নিয়ে নেয়। নিজের জামা কাপড় গয়না সব নিয়ে নেয়। কিছু রেখে যাবে না। সব নিয়ে যাবে, সব নিয়ে আরো একবার ঈশানের দিকে তাকায়। তারপর দরজার দিকে পা বাড়াতে যাবে, তার মধ্যে কারো চিৎকার আর আর্তনাদ শুনে পা থমকে যায়। গলা শুকিয়ে যায় দিনার। তাছলিমা বানু বাড়িতে এসে পড়েছে। ঈশানের চিন্তায় থাকতে পারেনি। মায়ের মন ছেলের জন্য গাইছে। তাই রাত হয়ে গেছে মাথায় রাখেনি, এসে পড়েছে।
বাড়িতে ঢুকে দরজা ওইরকম হা করে খোলা দেখে বেশ অবাক হয়। পরে ভাবে ঈশান হয়তো দিতে ভুলে গেছে, তাই বেশি মাথা ঘামায়নি। ঘরে ঢুকে হাতের ব্যাগটা বসার ঘরে রেখেই নিজের রুমে না গিয়ে ঈশানের রুমে আসে। দিনা এত সময় আলমারির পাশে ছিল বলে দেখতে পায়নি। প্রথমেই মেঝেতে পড়ে থাকা তা তো ঈশানের দিকে চোখ যায়। যা দেখে মাথা কর দিয়ে উঠে। হুঁশ হারিয়ে আখ হয়ে দাঁড়িয়ে রয়। দিনা সামনে আসায় হুঁশ আসে। বুঝতে আর বাকি নেই এই কাজকে করেছে। আর এক মুহূর্ত ও দেরি করে নাকি পোক্ত হয়ে দিনার উপর রাও হয়। দিনা এই সময়ে তাছলিমা বানুকে মোটেও আশা করেনি। মাথায় একটা কথাই ঘুরপাক খাচ্ছে, যে করেই হোক এখন এখান থেকে পালাতে হবে, নয়তো সব শেষ হয়ে যাবে। তাছলিমা বানু এসেই দিনার চুলের মুঠি শক্ত করে ধরে একটা লি দিয়ে বলে উঠে, তুই কি করেছিস? আমার ছেলেকে তুই মেরে দিলি? তোকেও আমি ছাড়ব না। বলেই এদিক ওদিক তাকিয়ে কিছু খুঁজতে থাকে। তারপর নিচে তে মাখামাখি একটা লাঠি দেখতে পায়। বুঝতে পারে এইটা দিয়েই তার ছেলেকে এই তারা চিহ্ন নি মেরেছে। চুলের মুঠি শক্ত করে ধরেই নিচে পড়ে থাকা লাঠিটা তুলতে যায়। নিচে ঝুঁকতে গিয়ে দিনার চুল ধরে রাখা হাতের বাঁধনটা কিছুটা আলগা হয়ে যায়। এই সুযোগে দিনা নিজের শরীরের সর্বশক্তি প্রয়োগ করে তাছলিমা বানুকে ধাক্কা মারে। তাছলিমা বানু দূরে ছিটকে পড়ে খাটের পায়ার সাথে সজোরে রি খায়। দিনা আর এক মুহূর্ত ও দেরি করে না, দৌড়ে বাড়ি থেকে বের হয়ে যায়। দৌড়াতে দৌড়াতে অনেকটা দূর চলে আসে। নিজেকে এখন মুক্ত মনে আছে। বুক ভরে শ্বাস নিয়ে নিজের পথে চলতে থাকে। তাছলিমা বানু বুঝে গেছে দিনাকে সে ধরতে পারবে না। অনেক কষ্টে উঠে এসে ঈশানের পাশে বসে ঈশানের মাথাটা কোলে তুলে নেয়। বাপ ও বাপ, আমার তোর কি অবস্থা হলো রে? আব্বা চোখ খোল, মা ডাকছি তো শুনতে পাচ্ছিস না? এই ঈশান, আল্লাহ আমার ছেলেটাকে শেষ করে দিয়ে গেছে গো। আমার ঈশানকে মেরে ফেলেছে। নিজের সন্তানের এই পরিণতি কিছুতেই মানতে পারছে না তাছলিমা বানু। নানান আহাজারি করে চলেছে। ঈশানকে নিয়ে কিছু একটা করতে হবে, হাসপাতালে নিয়ে যেতে হবে, সেটা মাথায় আসছে না। অনেক সময় পর খেয়াল হয়, ঈশানের বুকে মাথা রেখে দেখতে থাকে শ্বাস চলছে কিনা। শ্বাস চলছে বুঝতে পেরে কলিজায় পানি আসে। তবে খুবই ধীরে, বেশি সময় এমন ভাবে থাকলে ছেলেকে আর বাঁচাতে পারবে না বুঝে গেছে। কাকে ডাকবে কি করবে কিছু বুঝতে পারছে না। ছেলেকে ধরে নিজে নিয়ে যাওয়ার ও মতা নেই। হুট করেই মাথায় ঈশানের বন্ধুদের কথা মাথায় আসে। দুইটাকে ফোন লাগিয়ে তাড়াতাড়ি আসতে বলে। তাছলিমা বানুর কথায় ঈশানের দুই বন্ধু আসে। এসে এত সব কিছু দেখে আপতকে উঠে। ঈশানের পরিস্থিতি ভালো না বুঝতে পারে। হয়তো ডাক্তারও কিছু করতে পারবে না। তবুও তাছলিমা বানুর দিকে তাকিয়ে উঠিয়ে ডাক্তারের কাছে নিয়ে যেতে থাকে ঈশানকে। জুথি ঘরে ঢুকেই 2 গ্লাস পানি নিমিষেই শেষ করে ফেলে। তবুও যেন তার তেষ্টা মিটছে না। হাত পা পুনি থামছেই না। জুথির দাদি প্রথমে কয়েকবার প্রশ্ন করেও যখন কোনো উত্তর পায়নি তখন আর কিছু জিজ্ঞেস করেনি। জুথির পরিস্থিতি দেখে সময় দিয়েছে। মেয়েটা ঠিক নেই, সময় দেওয়া দরকার। স্বাভাবিক হলে নিজে থেকেই বলবে। দাদিকে বলে জুথি শুয়ে পড়ে। নিজেকে স্বাভাবিক করা দরকার। জুথির দাদি জুথিকে তার ফোন দিয়ে ইরহানের সাথে কথা বলতে বলে, ছেলেটা হয়তো চিন্তায় ওইদিকে গল হয়ে গেছে। জুথির ও ইরহানের কথা মাথায় আসে। লোকটা হয়তো কল দিতে দিতে অস্থির হয়ে গেছে। ফোন হাতে নিয়ে চালু করে। ইরহানকে কল লাগায়। জুথি কল দিতে দেরি, কিন্তু ইরহানের রিসিভ করতে দেরি হয় না। জুথি মুখ খুলে ইরহানকে কিছু বলতে নিবে তার আগেই ইরহান বলে উঠে, আমি কি দেশের বাইরে এসে করলাম? ইরহানের গলাটা কি রকম শোনালো। জুথির চোখ দিয়ে পানি পড়তে থাকে নীরবে। নিজেকে অনেক কষ্টে সামলে নেয়। তারপর বলে, এসব কেমন কথা? তুমি ঠিক আছো? একদম ঠিক আছি। আসলে সীমা এসেছিল অনেক দিন পর, ওর সাথে কথা বলতেছিলাম। ফোনটা কখন বন্ধ হয়ে গেছে বুঝতে পারিনি। ইরহান কিছু সময় নীরব থেকে বলে, তুমি আমায় মিথ্যা বলেছ তাই না জুথি রানী? প্রবাস জীবন আমরা মনে করি খুব সহজ তাই না? শুধু টাকা আর টাকা। একটা মানুষ তার সব ছেড়ে, পরিবার, আত্মীয় স্বজন, নিজের জন্মভূমি, চেনা সবকিছু ছেড়ে অন্য অচেনা দেশে পাড়ি জমায়। যেখানে তার নিজের বলতে কেউ নেই। শুধুমাত্র পরিবারের সুখের কথা ভেবে, নিজেদের আর্থিকভাবে সফল করতে, আপনজনদের চাহিদা পূরণ করতে। কোনো উৎসবে নিজের আপনজনদের পাশে পায় না। না পায় কোন আনন্দের মুহূর্তে। উৎসব মুখর দিনগুলোতেও মাঝে মাঝে কেউ নিজের জন্য আলাদা করে কিছু কিনে না বা কেনার প্রয়োজন মনে করে না। ভাবে যেই টাকা দিয়ে আমি আলাদা করে এসব করব, ওই টাকাগুলো আমার পরিবার তাদের প্রয়োজনে খরচ করবে। তারা অনেক অনেক তোত্তা করে, তবুও সবাই তাদের বুঝতে পারে না। খুব কম সংখ্যক মানুষই আছে যারা তাদের তোত্তা গটা বুঝতে পারে। আর সব থেকে বড় তোত্তা গটা কার করে প্রবাসীদের বউরা। কোনো আনন্দের দিনেও নিজের একান্ত প্রিয় মানুষটাকে কাছে পায় না। কাঁধে মাথা রেখে দুইটা সুখে দুঃখের কথা বলতে পারে না।
কোনো পদে পদে হাতে হাত রেখে ভরসা দিতে পারে না। সেই দূর থেকে দেখেই চোখ মন জুড়াতে হয়। পাশে পাওয়া যে বড় একা একটা পরিবারকে সামলাতে হয়, নিজেকে ঠিক রাখতে হয়। একটা মেয়ের সবচাইতে আনন্দের প্লাস কষ্টের মুহূর্ত হলো সময়, যেই সময়টাতে নিজের একান্ত মানুষটাকে কাছে দরকার সবচেয়ে বেশি, তখন তাকে কাছে পায় না। পেলেও মানুষটা কাঁধে হাত রেখে ভরসা দেওয়ার জন্য থাকে না। এই কঠিন মুহূর্তটা তাকে সেই মানুষটা ছাড়াই পার করতে হয়। একা একা সব করতে হয়। নিজের সন্তানকে মানুষ করতে হয়। একজন প্রবাসী আর তার বউ জীবন যুদ্ধে, তারাও যোদ্ধা। জুথির এখন 9 মাস চলে। ভরা পেট নিয়ে হাঁটা চলা করতে পারে না। হাতে পায়ে পানি নেমে গেছে। কিছু খেতে পারে না এখন আগের মতো। প্রথম যেরকম খাওয়ার প্রতি আগ্রহ ছিল, এখন একটা না কাটতেও ইচ্ছে করে না দাঁত দিয়ে। সারাক্ষণ ট ফ ট ছ ট ফ ট করে। কি যে সহ্য অন্ত্র না দ ম ব এন্ধ লাগে। তার বোকা পুরুষকে কাছে পেতে ইচ্ছে করে। ভিতরে তার ঢুকে গেছে। যদি কিছু হয়ে যায়, ওই মানুষটাকে যদি আর না দেখতে পায় কখনো, সারাক্ষণ আজে বাজে চিন্তা মাথায় আসে। তার কিছু হয়ে গেলে ওই মানুষটার কি হবে? কি করবে মানুষটা? হয়তো রেই যাবে। এখন মাথায় একটা কথাই ঘুরছে, সে হয়তো বাঁচবে না। লোকটার কি হবে এটা ভেবে কান্না জুড়ে দেয়। যে সে কান্না নাহি কি তুলে কাঁদতে থাকে। নাকের জলে চোখের জলে এক করছে। অমন সময় ইরহান কল করছে। জুথি বালিশের নিচে থেকে ফোনটা নিয়ে দেখে ইরহান কল করেছে। জুথি কাঁদতে কাঁদতে ফোনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এক হাতে ফোন, আরেক হাত দিয়ে গলায় থাকা মোটা চেইনটা পেঁচাচ্ছে। মাঝে মাঝে আবার চোখের পানিও মুছে নিচ্ছে। ইরহান জুথির জন্য স্বর্ণের চেইন পাঠিয়েছে। আরও কত কি পাঠিয়েছে। এই কয়েক মাসে নিজেদের আর্থিক সচ্ছলতা অনেকটাই লাঘব হয়েছে। জুথি রে গেলে ইরহানের কি হবে সেইটা ভেবে কাঁদছে মেয়েটা। অথচ লোকটা যে ফোন দিচ্ছে সেই দিকে তার খেয়াল নেই। সে তো দুঃখ বিলাস করতে ব্যস্ত। ইরহান বার কয়েক কল দিয়েও সাড়া পেল না। তখন মাথায় চিন্তা ঢুকে যায়। এমনিতেই শান্তিতে থাকতে পারে না এখন ইরহান। যতদিন ঘনিয়ে আসছে তত চিন্তা বাড়ছে। মেয়েটা ফোন না তোলায় কয়েক মাস আগের সেই সন্ধ্যার কথা মনে পড়ে গেল। বুকে অজান্তেই বুঝি হালকা ব্যথা অনুভব হলো। ওই দিন কি হয়েছিল জুথি ইরহানকে জানায়নি। শুধু এটুকুই বলেছিল, ইরহানকে যে বলেছে সীমার সাথে গল্প করেছিল সেটা মিথ্যা। ইরহান আর জোর করেনি। পরে অবশ্য ইরহান দাদিকে ফোন দিয়ে জিজ্ঞেস করেছিল। উনিও কিছু বলতে পারেনি। বলবে কি করে, উনি শত চেষ্টা করেও বলাতে পারেনি। তাই ইরহানই বারণ করেছে জোর না করতে। ওই ঘটনার পর জুথি রাতে ভালো করে ঘুমাতে পারত না। মাঝরাতে হুট করেই স্বপ্নে এসে গুলো হানা দিত। ভাবতেই শরীর রে উঠত। জুথিকে আর কল দিল না ইরহান। তাড়াতাড়ি কল লাগালো দাদিকে। দাদি তখন রান্নাঘরে বসে তরকারি কাটছে। রাতের রান্নার জন্য। জুথির ফোন সাইলেন্ট হলেও ওর দাদির বাটন ফোনটা সাইলেন্ট না। ইরহান কল দেওয়া মাত্র তা কট শব্দে বেজে ওঠে। এর এতই তীব্রতা একজনের কান আর মাথা ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এতক্ষণে জুথি তার কান্না থামিয়ে ফেলেছে। এখন শুধু মাঝে মাঝে হিচকি তুলছে। দাদির ফোনের আওয়াজে বেশ বিরক্ত হয়ে যায়। চোখ মুখ কোচকায়। আস্তে করে বলে, এই বুড়িকে কতবার বলছি এই সাউন্ড বক্সটা সাইলেন্ট রাখতে, কিন্তু শুনে না একটা কথাও। দাদি তোমার ফোন বাজতাছে, ওই রুমে ধরো গিয়ে। আমার মাথা ধরছে। জুথির দাদি তরকারি কাটা রেখে তাড়াতাড়ি ঘরে ঢুকে ফোন হাতে নিয়ে দেখে ইরহান কল করেছে। কল রিসিভ করতেই বলে, দাদি সব ঠিক আছে? জুথি ঠিক আছে তো? ফোন কেন ধরছে না? দাদি জুথির কাছে এসে জুথির দিকে ভ্রুকোচকে তাকিয়ে বলে, সবই তো ঠিক আছে নাত জামাই। তোমার বউও ঠিক আছে। এই নাও কথা কও বলেই জুথির দিকে ফোনটা দিয়ে তরকারি কাটতে চলে যায়। চলে যেতে যেতে বলে, এই মেয়েটা কি যে করে না। শুধু শুধু আমার চাঁদের লাহান নাত জামাইকে চিন্তায় রাখে। জুথি ফোন হাতে নিয়ে কানে ধরে। ওই পাশ থেকে ইরহানের কণ্ঠস্বর ভেসে আসে। আমার জুথি রানী কি আমার উপর কোনো কারণে রেগে আছে? কথা বলবে না? সে কি জানে না তার কণ্ঠস্বর না শুনলে তার বোকা পুরুষ কতটা কষ্ট পায়? আমি কারো উপর রেগে নেই। অভিমান করেছ? উহু, তাহলে শরীর খারাপ লাগছে? আমি ঠিক আছি। কান্না কেন করেছ তুমি? কই না তো। কান্না করব কেন? আমি আমার বউয়ের গলার স্বর ভালো করে চিনি। তোমার কান্নার স্বর আমি খুব ভালো করেই চিনি। কি হয়েছে জুথি রানী, আমাকে বলবা না? আমার কিছু ভালো লাগে না। শুধু মনে হয় আমি হয়তো আর খবরদা মুখ দিয়ে উচ্চারণও করবা না। এখানেই থেমে যাও। ওই ফোনে ভিডিও কল দিতেছি, রিসিভ করো। কল কেটে ইরহান আবার জুথির ফোনে ভিডিও কল দেয়। এত টেনশন করো কেন তুমি? যে চিন্তা মাথায় আনবা না একদম। তোমাকে চোতে হবে। আমার জন্য তোমাকে চোতে হবে।
মনে সাহস রাখো। যখন তোমার বেশি চিন্তা হয় তখন আমার কথা মনে করবে। আমার এই দুনিয়ায় তুমি ছাড়া কেউ আপন না। তুমি ছাড়া আমি কিছুই না। অন্তত আমার জন্য নিজেকে ঠিক রাখো, খাওয়া দাওয়া করো। কোনো দুশ্চিন্তা করো না। আমার কথা রাখবে তো? হুম। ইরহান আরও নানান ধরনের কথা বলতে থাকে। জুথির মন ভালো হয়ে যায় কথা বলতে বলতে। ইরহানের কথা শুনে খিলখিলিয়ে হাসে। ইরহান অপলক দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে তার জুথি রানীর সেই হাসি উপভোগ করে। ঈশানকে ওইদিন হাসপাতালে নিয়ে যাওয়ার পর অনেক হয়রানিতে পড়তে হয়েছিল। কিছুতেই ডাক্তার রাখতে চাইছিল না। বেঁচে থাকার কোনো আশাই ছিল না। মাথায় খুবই যেভাবে আঘাত পেয়েছে। ডাক্তাররা বলেই দিয়েছিল চিকিৎসা করেও কোনো লাভ নেই। কোনো আশাই দিতে পারবে না। তাছলিমা বানু অনেক বলে কয় হাতে পায়ে ধরে ডাক্তারদের রাজি করিয়েছে। যত টাকা লাগে তার ছেলেটাকে যেন বাঁচিয়ে দেয়। ঈশানের অপারেশন হয়। কিন্তু কোনো আশাই দেয়নি ডাক্তাররা। ঈশানকেও চলে যায়। হাসপাতালে রাখতে অনেক টাকা। তাছলিমা বানু কি করবে বুঝতে পারছিল না। এর মধ্যে ইমনের পা ঠিক হয়নি। একবার ও ঈশানকে লিমাও দেখতে আসেনি। ঈশানের বন্ধুরাও ঈশানকে সেই যে হাসপাতালে দিয়ে গেছে আর আসেনি। এই বয়সে এসে তাছলিমা বানু পিয়ে উঠেছে। ছেলেটা রার মতো পড়ে আছে। ঈশান একটা খোঁজ খবরও নেয় না ভাইটা কেমন আছে। এর মধ্যে জানাজানি হয়ে গেছে ঈশানের বউ ঈশানকে মেরেছে। পুলিশ খুঁজেও দিনাকে কোথাও পায়নি। ইরহান আর জুথির দাদি এসব শুনে বেশ অবাক হয়েছিল। ইরহান অনেক কষ্টও পেয়েছে। তবে কারো কাছে সেটা স্বীকার করেনি। আশ্চর্যের বিষয় হলো ঈশানের সাথে এত কিছু হয়ে যাওয়ার পরও জুথি ছিল নির্বাক। ভালো মন্দ কিছুই বলেনি। জুথির এমন ব্যবহারে দাদি বেশ অবাক হয়। কারণ যতই ওদের সাথে খারাপ করুক না কেন, ধোঁকা দিয়ে সব নিয়ে যাক না কেন, জুথি মুখে হলেও অসুস্থ মানুষের প্রতি কিছুটা দুঃখ প্রকাশ করত। কিন্তু কেউ তো জানে না জুথির সাথে ঈশান কি করতে চেয়েছিল। তাছলিমা বানু দুই ছেলেকে সব টাকা করে দেওয়ার আগে নিজের জন্য কিছু রেখেছিল। সেই টাকা ঈশানের পিছনে খরচ করেছে। বাড়িতে ঈশানের ভাগের নগদ যা টাকা পয়সা গয়না ছিল সব দিনা নিয়ে চলে গেছে। ঈশানকে হাসপাতালে রাখতে অনেক খরচ, নিজের কাছেও টাকা নেই, তাই ঈশানের ভাগের সম্পত্তি যা আছে বাইরে দিয়ে তা বিক্রি করে দিয়েছে। শুধু একটু জায়গা আছে বাইরে এখন। তাছলিমা বানুর টাকা ঈশানের পিছনে খরচ করাই অন্যদিকে ইমন পেয়েছে। ঈশান ওই টাকা পেলে সেখান থেকে সেও পায়। কই ইমনের অসুস্থতার সময় তো তাছলিমা একদম নিজের থেকে একটা টাকাও দেয়নি। এখন ঠিকই নিজের ছোট ছেলের জন্য খরচ করছে। তাছলিমা বানু আসলে তাকে ভালোইবাসেনি। এত ভালোবাসা দেখাইছে শুধু শুধু। এসব আসলে নাটক। সব ভালোবাসা টাকা পয়সা তো ঈশানের জন্য। তাছলিমা বানু শত চেষ্টা করে ও ইমনকে বোঝাতে পারে না নিজের ভাইয়ের সাথে কেউ এমন করে। তবুও যদি সে সুস্থ থাকতো তাহলে একটা কথা ছিল। কিন্তু ছেলেটা তো মতো পড়ে আছে। এমন কারো উপর হিংসে করে? ইমনের মাথায় চেপেছে। সে তাছলিমা বানুর একটা কথা শুনেনি। বলে দিয়েছে এমন মায়ের তার দরকার নাই। সে আর এইখানে আসবে ও না, লিমাকে নিয়ে সে শ্বশুর বাড়িতেই থাকবে। তাছলিমা বানু যেন ঈশানকে নিয়েই পড়ে থাকে। ইমনের কথা ভাবতে হবে না। সেও মায়ের কথা ভাববে না। ইমন যেহেতু এখানে আর ফিরে আসবে না, তাই সে সব তার নামে লিখা জায়গা সম্পত্তি বিক্রি করে দিবে। তাছলিমা বানু হাজার বারণ করেছে এরকম করিস না। নিজের বাড়ি মানুষ বিক্রি করে? তাছলিমা বানু তো বিপদে পড়ে ঈশানের জায়গা বেচেছে। নয়তো জীবনে ও বেচত না। ইমন সত্যি সত্যিই ওইখানে বসে জায়গা বেচার জন্য লোক লাগিয়ে দেয়। পেয়েও যায়। কিন্তু জায়গা কে কিনবে তা ইমন জানে না। প্রথমে জানতে চেয়েছিল, লোকটা বলেনি। এরপর আর ইমন তেমন মাথা ঘামায়নি। কে কিনল সেটা বড় কথা না, তার টাকা পেলেই হলো। ইমন তার সব জায়গা সম্পত্তি বেচে একেবারের জন্য শ্বশুর বাড়ি চলে গেছে। ওইখানেই থাকবে। এই দিকে আর সে মুখও দেখাবে না। তাছলিমা বানুকে বলে দিয়েছে তিনি যেন তার ছোট ছেলেকে নিয়েই থাকে। বড় ছেলের কথা যেন ভুলে যায়। এর মধ্যে একদিন হুট করেই ঈশানের জ্ঞান ফিরে। তাছলিমা বানু ওইদিন বাড়িতে ছিল। ঈশানকে হাসপাতালে রাখলেও তাছলিমা বানু বেশিরভাগ বাড়িতে এসে পড়ে। ওইদিন ও বাড়িতে ছিল। নার্স ফোন দিয়ে জানায় ঈশানের ফিরার কথা। তাছলিমা বানু শুনে খুব খুশি হয়। এতদিনে ছেলেটার ফিরেছে। কত দোয়া করেছে ছেলেটার জন্য। কত টাকা খরচ করেছে ঈশানের পিছনে। সব কিছু প্রায় শেষ করে ফেলেছে। যতটা খুশি নিয়ে তাছলিমা বানু হাসপাতালে এসেছেন ততটাই রাশ হয়েছেন ঈশানের খবর শুনে। ঈশানকো মা থেকে বের হয়ে আসলেও তার কোনো বোধ শক্তি নেই। কাউকে চিনতে পারে কি না এটাও বলা যায় না। শুধু কেমন দে মতো তাকিয়ে রয়। একটা কথাও বলে না। যেই দিকে তাকাবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। তাছলিমা বানু ছেলের এই অবস্থা দেখে একেবারে ভেঙে পড়ে। দাঁড়ি কি হয়ে গেল? তার সুখের সংসারটা শেষ হয়ে গেছে।
বড় ছেলে নিজের মায়ের সাথে সব শেষ করে নিজের শ্বশুর বাড়িকে আপন করে নিয়েছে। আর ছোট ছেলের এই পরিণতি। ঈশানের বিষয়ে ডাক্তারের কাছে জানতে চাইলে ডাক্তার জানায়, ঈশানের মাথায় প্রচণ্ড ঘাত পাওয়া এই অবস্থা হয়ে গেছে। জুথির দিন যেমন কাটেই না, শুয়ে বসে থাকতে থাকতে এক প্রকার ক্লান্ত সে। কিছুই ভালো লাগে না। সেই চঞ্চল মেয়েটাকে কতটা শান্ত হয়ে থাকতে হয়, প্রতিটা কদম বুঝে শুনে ফেলতে হয়, নয়তো এই বুঝি ব্যথা পেল, তার বাবুটা বুঝি ব্যথা পাবে। নিজেকে তাই আগলে রাখার চেষ্টা করে, নিজের পেটে হাত বোলায়। এখানে তার আর তার বোকা পুরুষের ভালোবাসার চিহ্ন। ছোট একটা প্রাণের অস্তিত্ব রয়েছে। কয়েকদিনের মধ্যেই সে পৃথিবীর আলো দেখবে, হাত পা ছড়িয়ে খেলা করবে, ঠোঁট উল্টিয়ে কাঁদবে। নিজের পেটে নিজেরই চুমু খেতে ইচ্ছে করছে জুথির। ঈশ্বর পারছে না। বোকা পুরুষটা থাকলে কত ভালো হতো, তার ইচ্ছে না হয় ওই লোকটাই পূরণ করে দিত। একজন পিতার সার্থকতাই হলো সন্তান পৃথিবীর আলো দেখার পর তাকে কোলে নেওয়া। কিন্তু ইরহান নিতে পারবে না। তাদের জীবনে সচ্ছলতা আনতে গিয়ে লোকটা তার সব স্বপ্ন আশা জন দিচ্ছে। মনটা নিমিষেই খারাপ হয়ে গেল জুথির। জানালা দিয়ে বাইরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়। কতদিন হয়ে গেল বকুল ফুল এনে মালা গাঁথা হয় না। মাঝে মাঝে ইচ্ছে করত গিয়ে ফুল কুড়াতে, কিন্তু দাদির বকুনি খাওয়ার যেত না। আর এখন নিজেই যায় না। জুথির নানান ভাবনার মাঝেই জুথির দাদি ডেকে বলে, জুথিরে দেখ কে এসেছে। জুথি ভাবনা থেকে বের হয়ে দরজার দিকে দৃষ্টি দেয়। দরজার সামনে দাঁড়াতে থাকা মানুষটাকে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। মন খারাপের রেশ নিমিষেই কেটে গেছে। ঠোঁটে দখল করে নিয়েছে এক টুকরো হাসি। প্রফুল্ল মনে জুথি কিছু বলার আগেই এসে জুথিকে ঝাপটে ধরে খুব সাবধানে। জুথিও ধরে, আমার কথা মনে আছে? ভেবেছি হয়তো মেয়েটা আমায় বলেই বুঝি গেছে। মোটেও না। সংসারের কাজে ইচ্ছে থাকলেও সময় হয়ে ওঠেনি। তাই বলে আমার বান্ধবীকে ভুলে যাব? কেমন আছিস সীমা? এই তো ভালো, আমার বান্ধবীকে দেখে আরো ভালো হয়ে গেছি। সীমাকে দেখে জুথির মনে ইচ্ছে জাগলো পুকুর পাড়ে গিয়ে বসে একটু গল্প করতে। অনেক দিন হয়ে গেল মন খুলে সীমার সাথে কথা বলা হয় না। সব কথা তো আর দাদি আর ইরহানকে বলতে পারে না। তাই সীমাকে বলল, আয় আমরা গিয়ে পুকুর পাড়ে খোলা জায়গাটায় গিয়ে বসি। ঘরের ভিতর কেমন বন্ধ লাগছে। আজকে একটু বেশি স্বস্তি হচ্ছে আমার। খোলা জায়গায় গিয়ে বসলে একটু ভালো লাগবে, প্রাণ ভরে শ্বাস নিতে পারবো। সীমা জুথির দিকে কিছু সময় তাকিয়ে রয়। জুথিকে দেখেই বোঝা যাচ্ছে আর বেশি সময় নেই। সীমা খুব সাবধানে জুথিকে ধরে নিয়ে যায়, তারপর দুইজন পুকুর পাড়ে বসে। বাতাসটা খুবই ভালো লাগছে জুথির। চোখ বন্ধ করে প্রাণ ভরে শ্বাস টেনে নেয়। দুই বান্ধবী নানান কথা জুড়ে দেয়। কত শত কথা তাদের। এতদিনের জমানো সব কথা বলতে থাকে একজন আরেকজনকে। সীমা তার সংসার জীবনের নানান কথা বলছে। শ্বশুর বাড়ির লোকেরা কেমন, তার স্বামী নামক লোকটা কেমন তাও বলছে। জানিস জুথি, আমি মনে মনে চাইতাম ইরহান ভাইয়ের মতো যেন একটা জীবন সঙ্গী পাই। তোদের ভালোবাসা দেখতে কি যে ভালো লাগে রে। ভাই দূর থেকে তোর কত খেয়াল রাখে। এমন কয়জন পায়? আল্লাহ আমার ইচ্ছেটা পূরণ করেছে। পেয়েছি আমিও। হয়তো ইরহান ভাইয়ের মতো ততটা অন্য কেউ পারবে না, তবুও আমার জন আমায় অনেক ভালোবাসে। এক একজনের ভালোবাসা এক এক রকম সীমা। মানুষ আলাদা, ভালোবাসার ধরনও আলাদা। সীমা আরও অনেক কথা বলতে থাকে। অনেক মজার কথাও বলে, যা শুনে জুথি খিলখিলিয়ে হাসে। সীমা জুথির দিকে তাকিয়ে জুথির হাসি দেখে, কি সুন্দর লাগছে মেয়েটাকে। ফোলা শরীরে আরও কয়েক গুণ সৌন্দর্য বেড়ে গেছে। ইরহান ভাই সামনাসামনি দেখলে হয়তো আবার ও জুথির প্রেমে পড়ত নতুন করে। জুথির হাসির মাঝেই পেটে চিনচিনিয়ে ব্যথা অনুভব করে। পেটে হাত রাখে জুথি। ব্যথাটা ক্রমশ বেড়ে চলেছে। করার মতো না। নিজের পাশে বসে থাকা সীমার হাতটা মুচে ধরে। সীমা ওতকে উঠে। কি হয়েছে জুথি, ঠিক আছিস? সীমারে, চোখ মুখ বর্ণ ধারণ করছে জুথির। সীমা পেয়ে যায়। কাপা কাপা গলায় বলে, কি হয়েছে জুথি? ঠিকই তো ছিলি। কষ্ট হচ্ছে তোর? জুথি চোখ মুখ কোচকে মাথা উপর নিচ নাড়ায়। তার কষ্ট হচ্ছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। ব্যথাটা ক্রমশ বেড়ে চলেছে। সীমা জুথিকে ছেড়ে উঠতেও পারছে না। জুথি তার হাত সারছে না। সীমা এখান থেকেই দাদিকে জোরে ডাকতে থাকে। জুথি ব্যথাতুর মুখে একটা কথাই বলছে, সীমারে, আমার বোকা পুরুষকে একটা কল দে। আমার বোকা পুরুষকে আমি জ্বর দেখব। আমার খুব করছে। আমাকে একটু ব্যবস্থা করে দে উনাকে দেখার। তাছলিমা বানু তার কর্ম ফল পাচ্ছে। অন্যর তি করে কেউ কখনো পার পেয়ে যায় না। হয় কিছু দিন আগে নয়তো কিছু দিন পরে ঠিকই শাস্তি পেতে হয়। ওই স্বপ্নটাই সত্যি হলো। ইরহানের বাবা এসে স্বপ্নে ঠিক কথাই বলে গেছে। সে তার পাপের শাস্তি পাচ্ছে। শান্তি নেই, অশান্তির জোয়ারে ভাসছে প্রতিনিয়ত। যাদের জন্য অন্যায় করেছে তারা আজ ওনাকে ফেলে রেখেছে, ফিরেও তাকায় না।
বড় ছেলেটা একবার জানতে চায় না, মা তুমি কেমন আছো, তোমার শরীরটা ভালো আছে, একটা খোঁজও নেয় না। আর ছোটটা সেই যে হাসপাতাল থেকে যেরকম এনেছে সেরকমই আছে। গত কয়েক বছরে ও কোনো পরিবর্তন নেই। কোন কথা বলে না, যেই দিকে তাকাবে বোকার মতো সেই দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে রবে। কারো কথাতে কোন সারা শব্দ করে না। কারো কথা সে বুঝল কি না তাও বোঝার উপায় নেই। জায়গা সম্পত্তি টাকা পয়সার জন্য যাকে তিনি ঠকিয়ে নিজের করেছেন আজ ওনার কিছুই নেই। সব শেষ, শুধু বাড়িটা আর বাইরে একটু জায়গা রয়েছে। সব বিক্রি করে শেষ, রোজগার করার মানুষ নেই, উনারই বাকি করার আছে। বুকে পাথর চেপে জায়গা জমি বিক্রি করেই দিয়েছেন, সাথে ঘরের জিনিসপত্রও বিক্রি করে। তাছলিমা বানু এখন নিজের ভুল বুঝতে পেরেছেন। নিষ্পাপ ছেলেটাকে উনার কানো ঠিক হয়নি, একদম ঠিক হয়নি। পাপ করেছেন তা শাস্তি পাচ্ছেন। কয়েকবার জুথির কাছে যেতে চেয়েছিল মাফ চাইতে, গিয়েও আবার ফেরত এসেছে, সাহসে কুলোয়নি। কম অন্যায় তো করেনি, কি অপমান করেছে, কি অহংকার দেখিয়েছে, অথচ সব ওদেরই ছিল। তাছলিমা বানু ঠিক করে নিয়েছে ইরহান আসলে মাফ চেয়ে নিবে, নিশ্চয় মাফ করে দিবে ইরহান। ইরহানের মন অনেক বড়, উনাকে ফিরিয়ে দিবেন না। আর যদি মাফ না করে দরকার পড়লে ইরহানের পায়ে ধরবে। পাপের ফলে সুখের সংসার শেষ। কি সুখের সংসার ছিল আর এখন? অহংকার পতনের মূল। দেখতে দেখতে দীর্ঘ 7 বছর পার হয়ে গেছে, ইরহান দেশে নেই। সময় তার নিজ গতিতে বয়ে গেছে। ইরহান এখনো দেশে আসেনি। এর মধ্যে রাস্তার পাশে সুন্দর বড় একটা বাড়ি হয়েছে। লোক লাগিয়ে ইরহানই করিয়েছে। 2 তলা ফাউন্ডেশন দিয়ে করিয়েছে, অবশ্য উপর তালার কাজ করেনি। এইটা ভবিষ্যতের জন্য করে রাখছে। অনেক সুন্দর করে বাড়িটা করেছে। রাস্তা দিয়ে লোক যাবার সময় একবার হলেও নীলরঙা বাড়িটার দিকে নজর পড়ে। সব সময় সবার খারাপ দিন থাকে না, ভালো দিন ঠিক আসে, শুধু সময়ের অপেক্ষা। ইরহান অক্লান্ত পরিশ্রমে এই কয়েক বছরে প্রচুর টাকা কামিয়েছে। যেই টাকার জন্য ইরহান এক সময় গলের মতো এদিক সেদিকে ঘুরত, আজ আল্লাহর রহমতে তার টাকা হয়েছে, সুন্দর একটা বাড়ি হয়েছে। জুথিকে ইরহান মাথা থেকে হাত কত কত গয়না গড়িয়ে দিয়েছে। ইরহান তার কথা রেখেছে। জুথি কিছু বলেও থামাতে পারে না। কিছু দিন পর পরই এটা ওটা গয়না গাটি পাঠাতে থাকে। জুথির বারণ শুনে না। তার এক কথা, আমার বউকে আমি দিব, তুমি চুপ থাকো মেয়ে, তুমি বলার কে? ইরহান বাড়ি করলেও এখনো জুথি নতুন বাড়িতে উঠেনি, উঠবেও না বলে ঠিক করে রেখেছে। ইরহান আসলে একেবারে উঠবে, এই ঘরেই এখন থাকবে। এখানে যে ইরহানের ছোঁয়া লেগে আছে, ইরহানকে ছাড়া নতুন ঘরে উঠলে শান্তি পাবে না। জুথি বকুল গাছের নিচে বসে ফুল কুড়ায় আর অতীতের কথা ভাবে। ওই দিন সীমার ডাকে জুথির দাদি দৌড়ে এসেছিল। এসে দেখে ওনার নাতনি ব্যথায় ছটফট করছে। বুঝে গেছেন নতুন সদস্য আসার সময় হয়ে গেছে। সীমা আর দাদি দুইজন মিলে হাত ধরে জুথিকে উঠিয়ে অনেক কষ্টে ঘরে নিয়ে যায়। জুথি ব্যথায় বারবার ওতনাদ করছে আর সীমাকে অনুরোধ করছে যেন তার বোকা পুরুষটাকে একটা কল দেয়। এই সময়ে যে তার পরাণটা পুড়ছে মানুষটাকে একবার দেখার জন্য। মনে হচ্ছে ইরহানকে জ্বর দেখলে সব সেরে যাবে। সীমা জুথির ফোন নিয়ে ইরহানকে কল লাগায়। তারপর জুথির অবস্থা সব খুলে বলে। সব শুনে ইরহান অস্থির হয়ে পড়ে। দাদি আর সীমাকে অনুরোধ করে জুথিকে হাসপাতালে নেওয়ার জন্য। ইরহান নাকি যাওয়ার আগেই গাড়ি ঠিক করে কথা বলে গিয়েছিল, একটা কল দিলেই নাকি আসবে। জুথির দাদি ইরহানকে বারণ করেছে এসব করতে, বাড়িতেই নাকি চেষ্টা করবে আগে। জুথির অবস্থা দেখে মনে হচ্ছে বাড়িতে নর্মাল ভাবেই হবে। জুথির কষ্ট ইরহান কিছুতেই করতে পারছে না। জুথির থাতুর মুখটা দেখেই কলিজাটা যেমন ছিঁড়ে যাচ্ছে ইরহানের। বোকা পুরুষ, খুব কষ্ট হচ্ছে না? একটু করে নাও জুথি রানী। ইরহানের গলাটাই যেন কেমন ধরে আসছে। জুথিকে কি বলে সান্ত্বনা দিবে ইরহান? সে তো নিজেই তার বউয়ের কষ্টে প্রায় কেঁদে দেয়। জুথির দাদির কথায় সীমা গিয়ে তার দাদিকে ডেকে আনে। একা সবকিছু করা সম্ভব নয়, তার উপর সীমার দাদির অভিজ্ঞতা আছে এসব বিষয়ে। দুইজন ঘরে ঢোকে, তারপর সীমা মোবাইল নিয়ে বেরিয়ে আসে। ইরহানকে জানায় চিন্তা না করতে। চিন্তা না করার কথা বললেই কি চিন্তা না হবে নাকি? ইরহান সীমাকে খুব করে অনুরোধ করে যেন এভাবে না পারলে ডাক্তারের কাছে নিয়ে যায়। তারপর কল কেটে ইরহান ওই গাড়ির ড্রাইভারকে কল দিয়ে বলে বাড়ির সামনে যেন এসে দাঁড়ায়। সব খুলে বলে গাড়ির দরকার না পড়লেও ইরহান সারাদিনের ভাড়া দিবে, তবুও যেন যায়। তারপর ইরহান তাড়াতাড়ি অজু করে নামায় দাঁড়ায়। তার জুথি রানী আর বাচ্চাটা যেন সুস্থ থাকে তার জন্য দোয়া করে। নামাজ শেষেই ইরহানের ফোনে আবার কল আসে। কল রিসিভ করতে ইরহানের হাত কাঁপছে। মনে মনে এটাই চাইছে যেন সব ঠিক থাকে। কাপা কাপা হাতে কল রিসিভ করতেই ওপাশ থেকে জুথির দাদি খুশি মনে বলে উঠে, নাত জামাই, তোমার তো রাজকন্যা হইছে। আমার নাতনির ঘরে মেয়ে হইছে। তুমি মেয়ের বাবা হইছ। ইরহান কথাটা শুনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। জুথি কেমন আছে জানতে চায়।
জুথি ভালো আছে। তারপর সীমা ভিডিও কল দিয়ে ইরহানকে তার মেয়েকে দেখায়। ইরহান এইবার আর চোখের পানি ধরে রাখতে পারে না। চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ছে। তার মেয়ে কি আদুরে মুখখানি, ছোট ছোট হাত পা, ইচ্ছে করছে ছুঁয়ে দিতে, মেয়েটাকে চুমু খেতে। সেই থেকে বাবা মেয়ের কি মিল। ইরহান মেয়ের নাম রেখেছে জুই। মেয়ে যখন কান্না করে ফোনে ইরহানের গলা শুনলেই থেমে যায়। এদিক ওদিক তাকিয়ে বাবাকে খোঁজে। বাবার আদুরে কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনে। এখন মেয়ে বড় হয়ে গেছে। স্কুলে ভর্তি করিয়েছে জুথি। পড়াশোনায় খুব ভালো মেয়েটা। বাবার বাধ্য সন্তান। বাবা যা বলবে তাই করবে। একটু এদিক ওদিক করবে না। বাবা মেয়ের কি মিল। জুথি কথাগুলো ভেবে আপন মনেই হাসে। এর মধ্যে জুই হাতে ফোন নিয়ে দৌড়ে আসে। হাঁপাতে হাঁপাতে বলে, আম্মু কখন থেকে তোমায় খুঁজছি। আব্বু ফোন দিয়েছে, কথা বলো। তুই কথা বল তোর বাপের সাথে। কাল সারাদিন কই ছিল, একটা কলও করেনি, এখন আসছে ঢং করতে সর। আমি কথা বলেছি, তুমি কথা বলো। আমার পড়া বাকি আছে। আব্বু বলেছে সব পড়া শেষ করতে বিকেলের মাঝেই। রাতে তাহলে আমার জন্য নাকি একটা বড় উপহার আছে। আমি গেলাম বলেই জুথির হাতে ফোন দিয়ে দৌড়ে চলে যায় জুই। জুথি ফোন কানে ধরতেই বলে, আমার জুথি রানী কেমন আছে? এ ঢং। কাল কেউ আমার খোঁজ নেয়নি। একটা জরুরি কাজ ছিল তাই নেইনি। আর এদিকে যে আমি আর মেয়ে কত মিস করেছি। আমিও তোমাদের অনেক মিস করি জুথি রানী। কিন্তু কি করব বলো তো, তাও তোমার কাছে দিন শেষে নিজেকে ঠিক রাখার জন্য আমাদের কলিজাটা আছে। কিন্তু আমি, আমার দুইটা জানি তো আমার কাছে নেই। আমার অবস্থাটা একবার ভাবো তো। জুথি আসলেই ভাবে, তবুও দিন শেষে মেয়ের মুখ দেখে সব কষ্ট ভুলে যায়। কিন্তু তার বোকা পুরুষটা তো ওই দূর দেশে একা, বড্ড একা। ইরহান ভালো করে কথা না বলেই ব্যস্ততা দেখিয়ে ফোন কেটে দেয়। কাটার আগে বলে, একটা বড় ধরনের সারপ্রাইজ অপেক্ষা করছে জুথি রানী তোমাদের মা মেয়ের জন্য। জুথি কিছুই বুঝল না। রাতে দুই মা মেয়ে বসে বসে গল্প করছে। জুথির দাদি আজ একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। হঠাৎ করেই দরজায় টোকা পড়ে। জুথি জানতে চায় কে, কোন উত্তর আসে না, তাই নেমে হাতে টিটা নিয়ে দরজা খুলতে যায়। জুইও মায়ের সাথে নামে। মাকে সে একা যেতে দিবে না। দরজা খুলে দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে দুইজনই কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যায়। জুথির হাত থেকে টিটা অনেক আগেই পড়ে গেছে। মা মেয়ে জোরে চিৎকার দিয়ে মুখে হাত দিয়ে তাকিয়ে রয়। অ না কা অংখি তখন কিছু যেটা খুব প্রিয় হুট করে চোখের সামনে চলে, আসলে অনুভূতি কেমন হয়। নিজের চোখকেই বিশ্বাস হয় না। মনে হয় স্বপ্ন দেখছি, যা খুব করে চাই। কিন্তু সেই চাওয়াটা হুট করে পূরণ হয়ে যাওয়ার অনুভূতি প্রকাশ করার মতো না। মা মেয়ে মুখে হাত দিয়ে সামনে তাকিয়ে আছে। বিশ্বাস হচ্ছে না কিছু। মনে হচ্ছে জেগে জেগে স্বপ্ন দেখছে। দরজার অপর পাশে আর কেউ নয়, স্বয়ং ইরহান নিজে দাঁড়িয়ে আছে। হাসি মুখে। জুথি নিজের চোখকে যেন বিশ্বাস হলো না। চোখ ঘুরিয়ে নিজের মেয়ের দিকে তাকালো। জুইও তখন মায়ের দিকে তাকায়। মা মেয়ের মুখের ভাষা যেন হারিয়ে গেছে। জুথি চোখের ইশারায় জানতে চায় সে যা দেখছে তা সত্যি দেখছে কিনা। মেয়েও তার বাপকেই দেখছে কিনা। জুইও চোখের ইশারায় বুঝায় সেও একই জিনিসই দেখছে। ইরহান মা মেয়ের মুখের দিকে তাকায়। তাদের মুখের অবস্থা দেখে বোঝাই যাচ্ছে মা রা তত্ন ক স ক খেয়েছে। ওদের অবস্থা দেখে ইরহান মিটমিটিয়ে হাসে। এদের অবাক করার জন্যই তো এত কিছু করা। না জানিয়ে টিকিট কেটেছে, না জানিয়ে এসে দেখতে চেয়েছিল ওরা কি করে। কাল ফ্লাইটে ছিল বলে মা মেয়েকে কল দিতে পারেনি। আজ বিকেলে সব ঝামেলা মিটিয়ে গাড়িতে উঠেই তাই কল দিয়েছিল। আপনজনদের চমকানো মুখটা দেখে কি যে ভালো লাগে। হুট করেই মা মেয়ে দুইজনে ইরহানের উপর ঝাঁপিয়ে পড়ে। জুথি ইরহানের গলা জড়িয়ে ধরে আর জুই ছোট মানুষ বাবার পা জড়িয়ে ধরে। ইরহান বুঝে ওঠার আগেই মা মেয়ে কাজটা করে। যার দরুন ইরহান পড়ে যেতে নিয়ে ও দরজার পাট শক্ত করে ধরে নিজেকে সামলে নেয়। দুইজনই কান্না জুড়ে দিয়েছে। ইরহানকে ভাসিয়ে দিচ্ছে চোখের পানিতে মা মেয়ে। কান্নার শব্দে জুথির দাদির ঘুম ভেঙে যায়। পেয়ে যান তিনি। কি হয়েছে তড়িগড়ি করে উঠে দেখতে। এসে দেখে দরজা ধরে ইরহান দাঁড়িয়ে আছে। আর মা মেয়ে করে কাঁদছে। ইরহানকে দেখে তিনিও বেশ অবাক হন। তবে নিজেকে সামলে নেন। বুঝতে পারেন বউ আর মেয়েকে না জানিয়েই এসেছে। ওদের নিজেদের সময় কাটাতে দিয়ে উনি আবার রুমে চলে যান। নিজের নাতনির জন্য দোয়া করতে করতে আবার শুয়ে পড়েন। এইদিকে এদের কান্না কিছুতেই থামছে না। তোমরা কি শুরু করেছো বলো তো? কাঁদছো কেন? আমি দেশে না আসায় তো কত অভিযোগ করতে। এখন যখন আসলাম তখন কাঁদছো? তোমরা কি খুশি হওনি আমি আসায়? আবার চলে যাব? আচ্ছা ছাড়ো, আমি চলে যাচ্ছি। দুইজনই একসাথে ইরহানকে আরো শক্ত করে আঁকড়ে ধরে বলে উঠে না। ইরহান নিঃশব্দে হাসে। তারপর মা আর তার মেয়েকে সামলে এসে বিছানায় বসে অনেক কষ্টে দুইটারে শান্ত করে। তারপর সব বলে ওদের চমকে দিতেই কিছু বলেনি ইরহান।
এতদিনের জমানো সব কথা বলছে মা আর মেয়ে। ইরহান অপলকে তাকিয়ে চোখের তৃষ্ণা মিটাচ্ছে। কথা চলছে তো চলছেই, থামাথামির নাম নেই। এক পর্যায়ে ইরহান বলে, খুব খিদে পেয়ে গেছে জুথি রানী, কিছু দাও না। জুথির এত সময় পর টনক নড়ে, কথার তালে আর তার বোকা পুরুষকে সামনে পেয়ে সব ভুলে বসে আছে। ইরহানের সাথে সাথে যে নিজেদেরও রাতে খাওয়া হয়নি সে কথা বেমালুম ভুলে বসে আছে। ইরহানকে তাড়াতাড়ি বলে ফ্রেশ হয়ে আসতে। তারপর জুথি চলে যায় গ্যাসে খাবার গরম করতে। ইরহান ও উঠে দাঁড়ায় ফ্রেশ হবে বলে। জুথি খাবার গরম করতে করতে ইরহান পোশাক পাল্টে হাত মুখ ধুয়ে এসে বিছানায় বসে। ইরহান বসতেই তার রাজকন্যাটা গুটি গুটি করে এগিয়ে আসে ইরহানের কাছে। ইরহান হাত বাড়িয়ে মেয়েকে কোলে তুলে নেয়, কপালে চুমু একে দিয়ে বুকে আগলে নেয়। আমার মাটা। জুথি খাবার আনে। ইরহান 3টা বাসন দেখে ব্রু কোঁচকায়। 3টা এনেছো কেন? আমরা কেউই খাইনি তাই। তো কি হয়েছে, আমরা এক থালাতেই খাবো। আর তুমি আমাদের খাইয়ে দিবে, তাই না মা? জুইও মাথা নেড়ে সম্মতি জানায়। একসাথে খাবার খাবে। 3জন একসাথেই খাবার খায়। তারপর ইরহান শুয়ে 2 পাশ থেকে মেয়েকে বুকে আগলে নেয়, মাথায় হাত বুলিয়ে দেয়। কি যে শান্তি লাগছে। কিছু সময়ের মধ্যে জুই ঘুমিয়ে যায়। জুথি বুঝতে পেরে মেয়েকে বালিশে শুইয়ে দেয়। তারপর ইরহানের বুকে মুখ গুজে আবার কাঁদে। ইরহান ফিসফিসিয়ে বলে, পা গলি কাঁদে না, আমি এসে গেছি তো। পরের দিন সকাল সকালই নতুন বাড়িতে উঠবে বলে ঠিক করে নেয়। সেই অনুযায়ী সব গোছগাছ চলছে। তেমন কিছুই নিবে না এই ছোট্ট ঘর থেকে। আর না এই ঘরটা ভাঙবে। এই ঘরটায় যে হাজারো ছোট ছোট সুখের স্মৃতি জড়িয়ে আছে। এই ঘরটা সব সময় তাদের বিশেষ দিনের আশ্রয় হবে। ইরহানের মেয়ের কি আনন্দ, নতুন বাড়ি থাকবে। অনেক আগেই থাকতে চেয়েছিল, মায়ের জন্য পারেনি। এখন নিজের সবকিছু নিজেই গুছিয়ে আগে আগে নিয়ে যাচ্ছে ওই ঘরে। জুইয়ের কাণ্ড দেখে সকলেই মিটমিটিয়ে হাসে। বাচ্চা মানুষ নতুন কিছু পেলেই খুশি। এখন তো তার খুশি ডাবল ডাবল। বাবাকে কাছে পেয়েছে। বাবা তার জন্য কত কিছু নিয়ে এসেছে। আবার নতুন ঘরে উঠছে। ঘরে তালা মেরে ওই ঘরের উদ্দেশ্যে বের হয় ইরহান আর জুথি। দাদি আর জুই আগে আগেই চলে গেছে। কয়েক পা দিতেই তাছলিমা বানু এসে সামনে দাঁড়ায়। ইরহান তাছলিমা বানুরেকে দেখে অবাক হয়। এ কাকে দেখছে সে? আগের সাথে এই তাছলিমা বানুকে একদমই মেলানো যাচ্ছে না। এত বছরে বয়স বাড়লেও এরকম দেখার কথা না। শরীর শুকিয়ে গেছে, পরনের কাপড় খুবই পুরনো। চেহারা দেখলে যে কারো মায়া হবে। তাছলিমা বানু এগিয়ে এসে ইরহানের হাত ধরে। ডেকে উঠে, ইরহান বাপ আমার, কেমন আছিস তুই? এরকম ব্যবহার তাছলিমা বানুর থেকে মোটেও আশা করেনি ইরহান। মনে মনে বেশ চমকায়, তবুও মুখের অভিব্যক্তি শূন্য। তাছলিমা বানু ডুকরে কেঁদে উঠে। ইরহানের হাত ধরে সবকিছুর জন্য মাফ চায়। জুথি ইরহানের দিকে তাকিয়ে আছে। মনে মনে চাইছে ইরহান যেন আবার লে গিয়ে এদের আবার বিশ্বাস না করে। অনেক করে মাফ চায় তাছলিমা বানু। তার পের ফল সে পাচ্ছে। ইরহানকে অনুরোধ করে মাফ করে দিতে। পায়েও ধরতে যায়। ইরহান বাধা দেয়। যতই হোক মা তো এক সময় নিজের মায়ের আসনে বসিয়েছে। ইরহান জানায় তাছলিমা বানুর প্রতি তার কোনো রাগ নেই। সে আগের কিছু মনে করতে চায় না। তাছলিমা বানু জুথির কাছেও মাফ চায়। জুথি করেছে কি করে নাই কিছুই বলে নাই। তাছলিমা বানুর পিছনে ঈশান ছিল। সে এক দৃষ্টিতে দূরে তাকিয়ে আছে। ইরহানের খুব মায়া হলো। ঈশানের কাছে এগিয়ে গিয়ে ঈশানের মাথায় হাত রাখবে তার আগেই জুথি ইরহানের হাতটা ধরে ইরহানকে আটকে দেয়। ইরহানকে কিছু বলতে না দিয়ে টানতে টানতে নিয়ে যেতে থাকে। এখনো জুথির ঈশানকে দেখলে ওই দিনের কথা মাথায় আসে। শরীরে আগুন জ্বলে। তাছলিমা বানু কাঁদতে কাঁদতে ঈশানকে নিয়ে চলে যায়। যাক, মাফ তো পেয়েছে। জুথি ইরহানকে টেনে ঘরে নিয়ে আসে। তারপর ওই দিনের ঘটনা এক এক করে সব খুলে বলে। ইরহান নীরব দর্শকের মতো হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে সব শুনে। সবকিছু শুনে ইরহান চুপ ছিল। একটা কথাও বলেনি। জুথি এতে বেশ অবাক হয়। তাও কিছু বলেনি ইরহানকে। জুথি আর জানে না ইরহান মনে মনে কি পরিকল্পনা করছে। এর মধ্যে আরও 2টা দিন কেটে গেছে। রাতে হুট করেই ইরহান আগের মতো জুথিকে নিয়ে ঘুরতে বের হয়। মেয়ে আর জুথির দাদি তখন ঘুমে। প্রায় অনেক ঘোরাঘুরি করে ফিরে আসে। তবে নতুন ঘরে না, ওদের সেই ছোট্ট ঘরটায়। ইরহান ঘরে ঢুকেই জুথিকে পিছন থেকে জড়িয়ে ধরে, কাঁধে থুতনি রাখে। জুথি ও আবেশে চোখ বন্ধ করে রাখে। ইরহান জুথির কানে কানে বলে, জুথি রানী, আমাদের মেয়ের তো একটা খেলার সাথী দরকার, তাই না? আমাদের মেয়ের সময় তো আমি পাশে ছিলাম না। না তোমার সেবা করতে পেরেছি, না বাবা হওয়ার সবকিছু কাছে থেকে উপভোগ করতে পেরেছি। এবার আমি সব নতুন করে উপভোগ করতে চাই। নিজের হাতের আঙুল ধরে হাঁটা শেখাতে চাই। প্রথম কোলে নেওয়ার অনুভূতিটাও পেতে চাই। তুমি কি আমার ইচ্ছেটা পূরণ করবে জুথি রানী? জুথি ঘুরে ইরহানের বুকে মাথা রাখে। তারপর বলে উঠে, আপনার জুথি রানী, আপনার জন্য জীবনটাও দিতে রাজি। আর এটা তো আমার বোকা পুরুষের ইচ্ছে। উদ্ধৃতি চিহ্ন। ইরহান জুথির কথায় মুচকি হাসে।
তারপর সযত্নে তার বউকে কোলে তুলে নেয়। এতদিন তো জুথি রানীর বোকা পুরুষ তার সব ইচ্ছে চাওয়া পাওয়া পূরণ করেছে। আজ থেকে তার বোকা পুরুষের চাওয়া পাওয়ার কিছুটা পূরণ করার গনা হয় নিজেও নিল। জুথি মন খারাপ করে বসে আছে। ইরহান একটু বাইরে গেছে, আর মেয়ে ঘুমোচ্ছে। মেয়ের পাশেই মুখ কালো করে বসে আছে। ইরহান বাইরে বেশি সময় থাকেনি, কিছু সময় বাদেই ফিরে এসেছে। রুমে ঢুকেই দেখে জুথি মেয়ের পাশে বসে আছে। মেয়ে ঘুমোচ্ছে। ইরহান জুথির দিকে এগোতে এগোতে বলে, এই দুপুর টাইমে মেয়ের সাথে তুমিও একটু ঘুমিয়ে নিতা। শুধু শুধু এভাবে জেগে বসে আছো কেন? জুথি কোন উত্তর দেয় না। ইরহান এগিয়ে গিয়ে মেয়ের কপালে চুমু খায়, তারপর মাথায় একটু হাত বোলায়। জুথির কোন সারা শব্দ না পেয়ে জুথির মুখের দিকে তাকায়, পাশে এসে বসে নিজের দিকে ফিরায়। কানের পিছনে চুল গুজে দিতে দিতে বলে, কি হয়েছে, মন খারাপ কেন? জুথি ছলছল চোখে ইরহানের দিকে তাকায়। ইরহান জুথির এরকম তাকানো দেখে স্থির হয়ে যায়। কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? কিছু হয়েছে বলো আমায়। জুথি ইরহানের বুকে মাথা হেলিয়ে দেয়, আস্তে করে বলে, বোকা পুরুষ দাদি কি শুরু করেছে দেখেন না? উনি নাকি চলে যাবে, আমার কোনো কথা শুনছে না। অনেক বছর নাকি থেকেছে, আর থাকবে না। এমনিতেই নাকি লোকে কত কথা বলেছে এতদিন, তবুও আপনি ছিলেন না বলে চুপ করে সব মেনে আমার সাথে ছিল। এখন আপনি এসে গেছেন, এবার নাকি চলে যাবে। নয়তো লোক নাকি বলবে নাত জামাই ঘা রে বসে খায়। এগুলো কোনো কথা বলুন তো, আমি কোন ভাবেই বুঝাতে পারছি না। সেই ছোট থেকে আমায় লালন পালন করেছে, মানুষের বাড়িতে কাজ করে খাইয়েছে, এত বছর আমার সেবা করেছে। জুই পেটে থাকতে সব নিজে করেছে, আমাকে কিছু করতে দেয়নি। এখন উনার বয়স হয়েছে, কি করে একা থাকবে? ওখানে তো উনাকে দেখারও কেউ নেই। কেন বুঝতে চাইছে না বলুন তো? কথাগুলো বলেই জুথি চোখের পানি ছেড়ে দেয়। দাদি তো তার অনেক আপন, কিন্তু ওর কথা শুনছেই না। ইরহান জুথির চোখের পানি মুছিয়ে দিতে দিতে বলে, বোকা মেয়ে, এর জন্য কাঁদতে হবে নাকি? আমি আছি না, তুমি নিশ্চিন্তে থাকো, দাদি কোথাও যাচ্ছে না। এখানেই থাকবে আমাদের সাথে। দাদিও আমাদের পরিবারের একজন। আমি কথা বলছি, তুমি নিশ্চিত থাকো, দাদি কোথাও যাচ্ছে না। তারপর ইরহান গিয়ে দাদির সাথে কথা বলে। দাদি চলে যেতে চায়। লোকে কি বলবে? বলবে একেবারে নাত জামাইর বাড়িতে আসন পেতে বসেছে। লোকের কথা বাদ দেন দাদি, লোকে কত কিছুই বলে। আবার বিপদে পড়ে দেখেন কাউকে পাশে পাবেন না। এসব কথা বাদ, আপনি চলে যেতে চাইছেন, থাকতে পারবেন আপনি জুই আর জুথিকে ছাড়া? আপনি জানেন না মা মেয়ে আপনাকে কতটা ভালোবাসে? কিন্তু, কোনো কিন্তু না দাদি। আচ্ছা, আপনার নাত জামাইর বাড়ি বলে থাকতে সমস্যা, তাই তো? সব বাদ, আপনি আমার দাদি। আমি মন থেকে আপনাকে দাদি মানি। নাত জামাইর বাড়িতে থাকতে হবে না, নিজের নাতির বাড়িতে থাকবেন। নিজের নাতির বাড়িতে থাকতে নিশ্চয়ই কোন আপত্তি নেই। ইরহানের সাথে আর পেরে উঠেনি, এখানেই থাকবে। জুথি শুনে কি খুশি, তার বোকা পুরুষ সব ঠিক করে দিয়েছে। ইমনের পা ঠিক হয়ে যাওয়ার প্রথমে আশা থাকলেও এখন আর সেটা কারো মাঝে নেই। সবাই বুঝে গেছে তা আর কোন দিন ঠিক হবে না। লিমার পরিবারে বাবা, মা আর লিমাই, তার আর কোন ভাই বোন নেই। টাকা পয়সা মোটামুটি ভালোই আছে। ইমন তার মায়ের সাথে সব সম্পর্ক শেষই করে দিয়েছে প্রায়। একেই তো টাকা পয়সা নিয়ে মনমালিন্য, তার উপর লিমাও চায় না। ওই বাড়ির কথা শুনলেই কেমন মুখ কালো করে ফেলে। কম কথা আর তোত্তা চার তো করেনি তাছলিমা বানু। তার উপর বাচ্চা নিয়ে কত কথা শুনতে হয়েছে তাকে। ইমন তার বউকে অনেক ভালোবাসে, তাই কষ্ট দিতে চায় না। লিমা যা বলে তাই মেনে নেয়। আর বিয়ের আগেই কথা ছিল ইমন লিমাকে নিয়ে শ্বশুর বাড়ি থাকবে। সেটা অবশ্য তাছলিমা বানু জানে না। ইমন ও শ্বশুর বাড়ির লোককে জানাতে বারণ করেছিল। টাকা পয়সা জায়গা জমি নয়তো তাছলিমা বানু তাকে দিত না। লিমা যেমন কোন দিন মা হতে পারবে না, ইমনও হাঁটতে পারবে না। থাকুক না দুইজন এমন ভাবেই। টাকা পয়সা লিমা আর ইমনের যা আছে তা দিয়ে তাদের অনায়াসে জীবনটা কেটে যাবে। আর যদি এসবে নাও হয়, লিমার বাবার 2টা দোকান আছে বাজারে, ওইগুলোর ভাড়া দিয়েই চলে যাবে। ইরহান নিজে তার মেয়েকে স্কুলে নিয়ে যাবে বলে ঠিক করেছে। এতদিন কিছুই উপভোগ করতে পারেনি, এখন যতটুকু পারে পুষিয়ে নেওয়ার চেষ্টা। তাই সকাল সকাল নিজে উঠে মেয়েকে তৈরি করিয়েছে, চুল বেঁধে দিয়েছে। মেয়ের মুখে হাসি লেগেই আছে। কি সুন্দর মুখ হানি, তার মেয়েটা পুরোই তার মতো চেহারা পেয়েছে। বাবা বলতে সে পাগল। জুথিকে বলে, মেয়েকে নিয়ে ইরহান স্কুলের উদ্দেশ্যে বের হয়। জুথি গেইটের সামনে দাঁড়িয়ে বাবা মেয়ের যাওয়া দেখছে। ইরহানের হাতের আঙুল ধরে হাঁটছে মেয়েটা, কত কথা বলছে। ইরহান সব মনোযোগ সহকারে শুনেছে। ইরহান চেয়েছিল রিকশা দিয়ে যেতে, কিন্তু জুই রিকশা দিয়ে যাবে না। এভাবেই তার বাবার আঙুল ধরে হাঁটতে ভালো লাগছে। কোলে নিতেও চেয়েছিল, উঠেনি। সে এভাবেই হাঁটবে। ইরহান জুইকে স্কুলে পৌঁছে দিয়ে একটা কাজে যায়।
জুইকে বলে গেছে ছুটির সময় দাঁড়াতে এসে নিয়ে যাবে। ইরহান ঠিক টাইমে এসে দাঁড়ায়। স্কুল ছুটির পর জুই বের হয়। তবে যাওয়ার সময় মুখে যতটা আনন্দ ছিল এখন তার মুখে ততটাই দের ছাপ। জুই তার বাবার দিকে তাকিয়ে সামনে এসে দাঁড়ায়। ইরহান হাঁটু গেড়ে মেয়ের সামনে বসে। মুখটা কেমন লাল হয়ে আছে। বুঝাই যাচ্ছে কান্না আটকানোর চেষ্টা করছে। নাকটা ঘেমে আছে। ইরহান হাতের তালু দিয়ে নাকটা মুছে দেয়। তারপর আদুরে স্বরে জানতে চায় কি হয়েছে মা? কেউ কিছু বলেছে? টিচাররা কি মেরেছে? জুই মাথা নাড়িয়ে না বোঝায়। তাহলে কি হয়েছে আমার মায়ের? আব্বুকে বলবে না? তুমি কি আবার চলে যাবে আব্বু? এসব নিয়ে মন খারাপ? আমাদের ক্লাসের রুহি বলল, তুমি নাকি কয়েকদিনের জন্য এসেছো আবার চলে যাবে। তখন আমি আবার আব্বু ছাড়া হয়ে যাব। ওদের আব্বু সবসময় ওদের সাথে থাকে। কিন্তু তুমি থাকবে না, আবার চলে যাবে। অনেক কষ্টে কথাগুলো বলে শব্দ করে কেঁদে দেয় জুই। ইরহান মেয়েকে কোলে তুলে নেয়। জুই বাবার গলায় মুখ লুকিয়ে কাঁদে। ইরহান হাঁটতে হাঁটতে বলে, আর কাঁদে না মা, শান্ত হও। আমি কোথাও যাব না তো। একেবারের জন্য আমার মায়ের কাছে চলে এসেছি। আর যাব না, এবার থেকে তোমাদের সাথেই থাকবো। একসাথে থাকবো আমরা। আমি কোথাও যাচ্ছি না। জুই কান্না থামিয়ে ইরহানের দিকে তাকায়। তারপর চোখ পিটপিট করে, সত্যি তুমি যাবে না? ইরহান মাথা নাড়িয়ে না বোঝায় সে যাবে না। জুই এবার খুশি হয়ে যায়। বাবার গালে চুমু এঁকে দেয়। আর খুশি মনে বলে, আমিও কাল রুহিকে বলবো আমার আব্বু ও আমার সাথে থাকবে সব সময়। ইরহান কয়েকদিন ধরে কাগজপত্র নিয়ে কি সব ঘাটাঘাটি করছে। জুথি জানতে চাইলে বলছে এসব দরকারি কাগজপত্র। কিন্তু কিসের সেটা খোলসা করে বলছে না। আপনি কিছু একটা লুকোচ্ছেন সেটা আমি ভালো করে বুঝতে পারছি। দেখি কাগজগুলো কিসের। ইরহান জুথিকে না দেখিয়ে আলমারিতে রেখে দেয়। জুথি ইরহানের কাণ্ড দেখে শুধু। ইরহান কাগজ রেখে জুথিকে জড়িয়ে ধরে। এখন এসব দেখে কাজ নেই। তুমি জানো আমাদের মেয়ে ভেবেছিল আমি আবার চলে যাব। কি কান্না! যখন জানলো আমি আর যাব না তখন কি যে খুশি হয়েছে। ও জানতো না আপনি যে একেবারে এসে পড়েছেন। এখন এসব কথা বাদ। আপনি মনে মনে কি খিচুড়ি পাকাচ্ছেন আমায় কিন্তু কিছু বলছেন না। সময় হলেই জানতে পারবা। এখন আসো একটু ভালোবাসার কথা বলি। জুথি জোর করে ইরহানের বাঁধন থেকে মুক্ত হয়ে যায়। রণ কথা জিজ্ঞেস করলেই উনার ভালোবাসার কথা বলতে মন চায়। তারপর মুখ ভেঙচি কেটে চলে যায়। ইরহান জুথির যাওয়ার দিকে তাকিয়ে আবার কাগজগুলো হাতে নেয়। ইরহান এতদিন কি কাগজপত্র লুকিয়ে রেখেছে জুথির কাছে এখন সব পরিষ্কার। লোকটা দেশের বাইরে থেকেও কত কিছু করে ফেলল অথচ জুথি কিছুই ধরতে বা জানতেও পারল না। জানবে কি করে, একটু আভাসও পায়নি এসবের। ইমনের ভাগের সম্পত্তি কি করে নিয়েছে। নিজের এক বিশ্বস্ত লোকের মাধ্যমে করেছে। প্রথমে ওই লোকের নামে নিয়েছে। দেশে এসে ওই লোকের থেকে নিজের নামে করেছে। কি ভাবে করেছে নিয়েছে এনারাই জানে। জুথির ছোট্ট মাথায় এসব ঢুকছে না। জুথি তো এইটা ভেবেই মুখ হয়ে আছে ইরহানের সাহসে কিভাবে লয়ে এমন একটা কির কাজ করতে। এত বড় তারা চিহ্ন খেয়েছে জীবনে। তাও লোকটার শিক্ষা হলো না। এবার ও যদি ওই লোকটা ঠকিয়ে দিত তখন কি হতো। আল্লাহ সহায় ছিল বলে। আর লোকটা হয়তো অনেক ভালো, তাই নয়তো ভালোর মাঝেও তো খারাপ আছে। মুখ খোস পড়ে থাকে। ওই লোকটার জন্য জুথির মন থেকে দোয়া আসে। শত শত খারাপ আর ভালো লোকের মুখ খস পড়ে থাকা লোকের ভিড়েও এখনো ভালো লোক আছে। ইরহান আরও একটা কাণ্ড ঘটিয়েছে। জুথি ভেবেছিল ঈশান জুথির সাথে কি করতে চেয়েছিল তা সে ভুলে গেছে। আর ঈশান তো তার পাপের শাস্তি পেয়েছেই। তাছলিমা বানু এখন বদলে গেছে। ভালো হয়েছে, নিজের ভুলগুলো বুঝতে পারে। ইরহান খোলাখুলি তাছলিমা বানুর সাথে কথা বলেছে। সে চায় না ঈশান এই বাড়িতে থাকুক। ঈশান এইখানে থাকলে জুথির এক বেলা হলেও চোখে পড়বে। অতীত মনে হবে রাপ লাগবে। তাই সে ভেবে চিনতে একটা বড় সিদ্ধান্ত নিয়েছে। তাছলিমা বানুকে জানিয়েছে কিছুটা দূরে রাস্তার পাশে যেই ক্ষেতটা আছে ওইখানে ঘর তুলে দিবে। ওইখানে যেন চলে যায়। তাছলিমা বানু আর ঈশানের খাওয়ার খরচ সে নিজে বহন করবে। তবে ঈশানের কোনো প্রকার চিকিৎসার খরচ সে দিবে না। এমনকি যেন ঈশানের কোনো চিকিৎসাও না করে ভালো হওয়ার জন্য। কিছু লোক কখনো শোধরায় না। এটা তার সমস্ত পাপ আর অন্যায়ের শাস্তি। তাছলিমা বানুকে বর ইরহান কি শাস্তি দিবে? এই বয়সে এমনিতেই বিবেকের কাছে প্রতিনিয়ত লবে। নিজের ছেলেদের পরিণতিতে এমনিতেই শাস্তি পেয়ে গেছে। তাছলিমা বানু ইরহানের কথা মেনে নেয়। কোন মতো খেয়ে পড়ে বাঁচতে পারলেই হয়। অন্য কোন কিছুই প্রয়োজন নেই। জীবনে এত করার পরও যে শেষে এতটুকু পাচ্ছে এটাই তো কত ভাগ্যের ব্যাপার। ঈশান আর নিয়ে তিনি অন্য বাড়িতেই থাকবে। এখানে থাকলে ওদের মুখ দেখলে নিজেরও মনে হবে কি অন্যায় যে তিনি করেছেন। ইরহান নামক এই হৃদয়বান মানুষটার সাথে নিজের ছেলেকে এত কিছু দিয়েও যেখানে একটু খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করল না। আর যেই ছেলেকে সারা জীবন কষ্ট দিয়ে গেল শেষ বয়সে সেই ছেলেই খুবই হলো।
যেই ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছিল সেই ছেলের দয়াই বাঁচতে হবে। ইরহান তাছলিমা বানুর জন্য ছোট্ট একটা বাড়ি করে দেয়। তাছলিমা বানু সেইখানে ঈশানকে নিয়ে চলে যায়। প্রতিদিন নামাজ পড়ে নিজের পের জন্য মাফ চায়। নিজের জন্য আর কিছু চাওয়ার নেই। ইরহানের জন্য সবসময় দোয়া করে। শরীরটা যেন ভালো থাকে। সংসারে যেন সব সময় সুখ থাকে। ইমন ও অন্য দিকে মোটামুটি ভালোই আছে। সবাই কি আর সমান শাস্তি পায়? তাও কম কিসে হাঁটতে পারবে না। কোনোদিন সন্তানের মুখও দেখতে পারবে না। কোনো মতে খেয়ে পড়ে জীবন চলবে। দিনার খোঁজ আর কেউ পায়নি। সেই যে গেল আর কারো সাথে যোগাযোগ করেনি। তবে দিনা তার ভালোবাসার মানুষটার সাথে অভাবের সংসারে ওদিন এনে দিন খেয়ে ভালো আছে। দিন শেষে একটু ভালোবাসা তো পায়। এতেই দিনা খুশি। পিছনে সে তার অতীতের দিকে ফিরেও তাকায় না। সে বর্তমান নিয়ে সুখে আছে। ইরহান 7 বছর আগে দেশে এসেছিল যেই পরিকল্পনা নিয়ে, সেই পরিকল্পনা এখন সে বাস্তবায়িত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। টাকা পয়সা নিয়েই এসেছে, একটা ব্যবসা দাঁড় করানোর পরিকল্পনা করে। নয়তো আরও আগেই দেশে এসে পড়ত। কিছু বছর কষ্ট করে সব ঠিক করে। টাকা পয়সা যথেষ্ট হাতে নিয়ে তারপরেই একেবারে দেশে আসছে ইরহান। কয়েকজনের সাথে পরামর্শ করে, ব্যবসায় পরিস্থিতি জেনে তারপর কাপড়ের ব্যবসা দাঁড় করাই ইরহান। এখন কাপড়ের বাজার বেশ চওড়া। প্রথম কয়েকদিন একটু ঝামেলায় পড়লেও সব কিছু বুঝে ফেলতে ইরহানের বেশি সময় লাগেনি। কিছু দিনের মাঝেই সব কিছু বুঝে নিয়েছে। কি কাপড়ের কি দর, কোনটা ভালো বিক্রি হয়, সব বুঝে ফেলে। কয়েকদিনের মধ্যেই ইরহানের ব্যবসা বেশ রমরমা হয়ে ওঠে। একা তো সব করা সম্ভব নয়। সাথে 3 জন লোকও রাখে। ব্যবসা করে ইরহানের দিন আরও ফিরে। ইতিমধ্যে জুথি ইরহানকে আরও একটা সুখবর দেয়। সে আবারও মা হতে চলেছে। ইরহান শুনে সে কি খুশি। এইবার সে নিজ হাতে বউয়ের সেবা করবে। সব কিছু নিজে করবে। জুথির এই সময়টা পাশে থেকে ভরসা দিবে। যেটা জুইয়ের সময় করতে পারেনি সব এখন পূরণ করবে। জুইও অনেক খুশি। তার আরেকটা খেলার সাথী হবে। এখন থেকেই কত কি কিনছে। নিজের খেলনাগুলো ভাগ করছে কোনটা তার ভাই অথবা বোনকে সে দিবে। ইরহান যত্নের কোনো কমতি রাখছে না তার জুথি রানীর। কাজে গেলে বেশি সময় থাকে না। থাকলেও কিছু সময় পরপরই কল দিবে। ঠিক আছে কিনা, আসার সময় বারবার জিজ্ঞেস করবে কিছু খেতে ইচ্ছে করছে কিনা, কিছু খাবে কিনা। জুথি কিছু না বললেও হাত ভর্তি করে এটা ওটা নিয়ে আসবে। জুথি কিছু বলতে মুখ খুলতে নিলেই, তুমি ঠিক আছো জুথি রানী? কিছু লাগবে তোমার? জুথিকে রান্না ঘরেও বেশি যেতে দেয় না। সকালে ইরহান নিজেই বেশিরভাগ রান্না করে। রাতেও না করে করতে সে নিজে এসে করবে। জুথি শুনলে তো, জুথির দাদিরও এখন বয়স হয়েছে। বেশি কাজ করতে পারে না। জুথি আর ইরহানও দেয় না। বলে দিয়েছে তিনি যেন জুইয়ের সাথে শুয়ে বসে গল্প করে কাটায়। এই তো সেই দিন ও হুট করেই জুথির মাঝরাতে ঘুম ভেঙে যায়। উঠে বসে, বাবু পেটের ভিতর থেকে লাথি মেরেছে। ইরহান ওঠে, পেয়ে উঠে বসে জানতে চায় কি হয়েছে। জুথি কিছু না বলে ইরহানের হাতটা নিজের পেটে রাখে। ইরহান প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পারে বাবু লাথি দিয়েছে। নড়াচড়াটে পাচ্ছে। ইরহান কি যে খুশি হয়েছে। কত শত চুমু খেয়েছে পেটে। জুথিকেও চুমু দিয়ে ভরিয়ে দিয়েছে। জুথি ইরহানের ভালোবাসাময় লামিগুলো খুব উপভোগ করে। এত ভালোবাসা জুথি কারো থেকে পাবে জীবনে কল্পনাও করেনি। আল্লাহর কাছে হাজারবার শুকরিয়া আদায় করে জুথি তার বোকা পুরুষকে তার জীবনে পাওয়ার জন্য। জীবন সুন্দর, খুব সুন্দর। সময়ের সাথে সাথে জীবনের অনেক পরিবর্তন ঘটে। নতুনজনদের আগমন ঘটে। হাসি, আনন্দ, সুখ, দুঃখ সব মিলিয়ে কেটে যায় সময়। ইরহানের আর জুথির সংসার খুব ভালো চলছে। সবকিছুতে একে অপরের পাশে ছায়ার মতো থাকে। যে যার মতো জীবনে এগিয়ে যাচ্ছে। ইরহান আর জুথির আরেকটা ছেলে হয়েছে। নাম রেখেছে জোভান। পরিপূর্ণ সংসার তাদের ছেলে মেয়েকে নিয়ে। কাজের ক্ষেত্রে ও ইরহান সফলতা অর্জন করেছে। এত কিছুর পরেও ইরহান জুথি তাদের সেই ছোট্ট ঘরটার কথা ভুলেনি। এই ঘরটাতেই তাদের জীবনের অধ্যায় শুরু হয়েছিল। সুখের আর স্পেশাল দিনগুলো তারা এই ছোট্ট নীরটাতেই কাটায়। তাদের খড়কুটোর বাসা। আজ জুথি আর ইরহানের বিবাহ বার্ষিকী। অনেকগুলো বসন্ত এক বাঁধনে থেকেও হয়তো একসাথে থাকা হয়নি। এখন একসাথে আছে। এটাই দোয়া যেন শেষ নিঃশ্বাস অব্দি ছেলে মেয়ে নিয়ে কাটাতে পারে। আজ ওরা সেই ছোট্ট ঘরটার মধ্যে থাকবে। ছেলে মেয়ে ও বায়না ধরেছে একসাথে থাকবে। জুথি 2 ছেলে মেয়েকে নিয়ে আগেই ঘরে চলে গেছে। ওদের ঘুম পাড়িয়ে দিচ্ছে বুকে নিয়ে। ইরহান ঘরে ঢুকে জুথি ও ছেলে মেয়ের দিকে তাকায়। আজ জুথি সেজেছে। ইরহানের আনা সেই চুড়ি, মালা পরে। খোপায় বকুল ফুলের মালা, চোখে লম্বা করে কাজল টানা। ইরহান বিছানার দিকে এগোতে এগোতে তার জুথি রানীর দিকে তাকায়। জুথি রানী ও তার বোকা পুরুষের দিকে তাকিয়ে আছে। ইরহান গুন গুন করে, খড়কুটো এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো। এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত।
খড়কুটোতে তৈরি বাসা হাওয়ায় হাওয়ায় দোলে, ছানারা সব দিব্যি ঘুমায় মা পাখির আঁচলে। জীবন সুন্দর নিজের মানুষটা যখন সব পরিস্থিতিতে পাশে থাকে, হাতে হাত রেখে বিপদ মোকাবিলা করে এগিয়ে যাওয়ার ভরসা দেয়।